এনজাইম এনজাইম আসলে এক প্রকার প্রোটিন। ছোটবেলায় আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন করতাম যে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না। ঠিক তেমনি আমরা এখন অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন করি যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। ঠিক তেমনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যে সকল এনজাইমই কিন্তু প্রোটিন। প্রোটিনগুলো যখন একটি বিশেষ ধর্মেও অবলম্বন করে, যখন তারা একটি বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে ভরে এবং সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তখন তাদের বলা হয় এনজাইম। সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম নয়। কেন নয় এটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে, তোমরা খুব সুন্দর করে লিখে ফেলবে। তো আমাদের প্রথম যে কথাটি যাচ্ছে সেটি হচ্ছে এনজাইম কি। এনজাইম ইংরেজি হচ্ছে ক্যাটালিস্ট মানে প্রভাবক, এবং এনজাইমকে বলা হয় জৈব প্রভাবক। সেজন্য এনজাইমের আরেকটি নাম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট বা জৈব প্রভাবক। এনজাইমগুলো একটি শুধুমাত্র জীবদেহের ভেতর পাওয়া যায়, যাদের জীবন রয়েছে প্রাণী এবং উদ্ভিদ, তাদের ক্ষেত্রে এনজাইম পাওয়া যায়। তাই বলা যায় যে এনজাইম হচ্ছে একটি বায়ো ক্যাটালিস্ট বা জৈব প্রভাবক। এনজাইমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রোটিনের বৈশিষ্ট্য যা, এনজাইমের বৈশিষ্ট্য তাই। এনজাইমগুলো আমাদের তাপপ্রবণ, অতিরিক্ত তাপমাত্রায় এনজাইমগুলো তাদের ক্রিয়া ক্ষমতা নষ্ট হয়ে যায়। এনজাইম পিএইচ সুনির্দিষ্ট, পিএইচ এর যদি পরিবর্তন হয় তখন এনজাইমের বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন ঘটে। এনজাইমগুলো অধিক তাপমাত্রায় তার ক্রিয়া দেখাতে পারে না। এনজাইমের ক্রিয়ার জন্য পানি প্রয়োজন হয়, পানি ছাড়া এনজাইম তার ক্রিয়া প্রদর্শন করতে পারে না। তো এরকম নানা বৈশিষ্ট্য এনজাইমের মধ্যে রয়েছে। এনজাইমগুলো নিয়ে যদি কথা বলতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এনজাইমের নামকরণ। এনজাইমের নামকরণের ক্ষেত্রে আমরা তিনটি উপায় অবলম্বন করি। এক নম্বর উপায়, এক নম্বর যে উপায় হচ্ছে সেটি হচ্ছে সাবস্ট্রেট অনুযায়ী। সাবস্ট্রেট অনুযায়ী বলার পরই তোমরা বলবে যে কি কঠিন একটা নাম ভাই বলে ফেললো, যে সাবস্ট্রেট আসলে কি। সাবস্ট্রেট হচ্ছে এনজাইমটি যার উপর ক্রিয়া করে তাকে বলা হয় সাবস্ট্রেট। সাবস্ট্রেটের নাম অনুযায়ী আমরা এনজাইমের নামকরণ করতে পারি। তোমরা কার্বোহাইড্রেট ভিডিওগুলো আশা করি দেখে ফেলেছো। কার্বোহাইড্রেট ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম যে একটি ডাইস্যাকারাইডের নাম হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে ভাঙতে যে এনজাইমের প্রয়োজন হবে সুক্রোজ, সেই সুক্রোজকে ভাঙতে যে এনজাইমের প্রয়োজন হয় তার নাম সুক্রেজ। তো এই সাবস্ট্রেট অনুযায়ী যে নামকরণ করা হয় সেই নামকরণগুলোর শেষে এ এস ই বা এস থাকে। সাবস্ট্রেটের নামকরণ শেষে এ এস ই বা এস থাকে। তো সুক্রোজ ভাঙতে যে এনজাইম প্রয়োজন হয় তার নাম সুক্রেজ। এবং তোমরা জানো সুক্রোজ কি দ্বারা গঠিত হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো সুক্রোজকে ভাঙলে আমরা পাবো এখান থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এভাবে প্রত্যেকটি নামের শেষে এস যুক্ত হয়ে আমাদের এনজাইমের নাম হয় সাবস্ট্রেটের নাম অনুসারে। যদি এখানে এটি ইউরিয়ার উপর কাজ করতো, নাম হতো ইউরিয়েজ। ঠিক তেমনি এই যে নামকরণ, এই পদ্ধতি বলা হয় সাবস্ট্রেট অনুসারে নামকরণ। দুই নম্বরে কি নামকরণ করা যায় সেটা হচ্ছে বিক্রিয়ার ধরন অনুযায়ী, যে কোন ধরনের বিক্রিয়া হচ্ছে সেই ধরনের বিক্রিয়ার ধরন অনুযায়ী করা যায়। যেমন ধরো যে একটি বিক্রিয়ার জন্য পানির সাহায্যে কিছু ভাঙছে। আবারও তোমাদের বলছি যে কোনো কিছু গড়া মানে জেনেসিস এবং ভাঙা মানে লাইসিস। পানির সাহায্যে ভাঙছে তার মানে এই প্রক্রিয়াটি হচ্ছে কি হাইড্রোলাইসিস বিক্রিয়া। হাইড্রোলাইসিসের যে এনজাইমটি প্রয়োজন হবে তার নাম হাইড্রোলেজ। জারণ ইংরেজি অক্সিডেশন, বিজারণ ইংরেজি রিডাকশন। জারণ প্রক্রিয়া যে এনজাইম প্রয়োজন হবে তার নাম অক্সিডেজ, বিজারণ প্রক্রিয়া যে এনজাইম প্রয়োজন হবে তার নাম রিডাকটেজ। তাই বলা যায় যে অক্সিডেজ, রিডাকটেজ, হাইড্রোলেজ এগুলো কিন্তু কোন ধরনের বিক্রিয়া ঘটেছে সেই অনুযায়ী নামকরণ হয়েছে। আরেকটি 3 নম্বর যে নামকরণের ধরন রয়েছে সেটি হচ্ছে বিক্রিয়া এবং সাবস্ট্রেটের ধরন অনুযায়ী। যে কোন ধরনের বিক্রিয়া হচ্ছে সেই নামটিও ব্যবহার করা হয়, সাথে সাবস্ট্রেটের নামটিও ব্যবহার করা হয়। যেমন ধরো গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তার মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে যুক্ত হয়েছে ফসফেট। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। একটি ট্রিক্স, C3C4 চক্র গল্প ইংলিশে ট্রিক্সটি দিব, এখনই বলে রাখি যে কোথাও ফসফেট যুক্ত বা মুক্ত যখনই হবে তখন সে এনজাইমটির নাম হবে কাইনেজ। সেই এনজাইমটির নাম কাইনেজ। তো গ্লুকোজ থেকে ফসফেট যুক্ত হয়েছে তার মানে এনজাইমের নাম হবে কাইনেজ। তার মানে আমরা বিক্রিয়া কোন ধরন সেই ধরন অনুযায়ী নাম দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে 9টি ধরনের বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বিক্রিয়ার ধরন অনুযায়ী নাম হয়েছে কাইনেজ। এখানে যেহেতু গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ যেহেতু আমাদের একটি হেক্সোজ 6 কার্বন বিশিষ্ট, সেজন্য একে বলা হয় হেক্সোকাইনেজ বলা হয়। তার মানে কিন্তু এখানে হেক্সো কথাটি আসলে আমাদের সাবস্ট্রেট এবং কাইনেজ কথাটি কিন্তু আমাদের বিক্রিয়ার ধরন। তাহলে এই যে নামকরণ করা হয়েছে এই নামকরণটি কিন্তু আমাদের বিক্রিয়ার ধরন এবং সাবস্ট্রেট দুটিকে সম্মান দিয়ে এই নামকরণটি করা হয়েছে। তাই এই 3 ধরনের নামকরণ আমাদের এনজাইমের ক্ষেত্রে দেখা যায়। তো এনজাইমের নামকরণ পদ্ধতি জানা এবং তা মনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখন একটু আরেকটি আলোচনায় আসি যে এনজাইম আসলে কি দিয়ে গঠিত। আমরা জানি এনজাইম আসলে প্রোটিন দ্বারা গঠিত। এনজাইমে প্রোটিন ছাড়াও কি অন্য কিছু থাকতে পারে? হ্যাঁ, এনজাইমে প্রোটিন ছাড়াও অন্য কিছু থাকতে পারে। এনজাইম গুলো প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা, শুধুমাত্র প্রোটিন দ্বারা যে এনজাইম গঠিত হয় তাকে বলা হয় সরল এনজাইম বলা হয়। কখনো কখনো এনজাইমের ভেতর প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন অংশ থাকে, তখন সেই এনজাইমটাকে বলা হয় কনজুগেটেড এনজাইম, বা আমাদের বইয়ে বলা হয়েছে কনজুগেটেড প্রোটিন। সেটার যে প্রোটিন অংশ রয়েছে সেই প্রোটিন অংশটিকে বলা হয় অ্যাপো এনজাইম। এবং নন প্রোটিন অংশ হিসেবে আসলে কি ব্যবহৃত হচ্ছে তার উপর নামকরণ হয়। নন প্রোটিন অংশ হিসেবে যদি আমার মেটাল বা ধাতু ব্যবহার হয় তখন যে নামকরণ হয় তখন তাকে বলা হয় কোফ্যাক্টর বলা হয়। এবং নন প্রোটিন অংশ হিসেবে যদি জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার হয়, জৈব রাসায়নিক, তখন কিন্তু আমাদের সেই ম্যাজিক্যাল নামটা আসে যাকে আমরা বলি কোএনজাইম। আজকে আমরা পড়বো কোএনজাইম। তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য যেমন তোমার একটি ধাক্কা প্রয়োজন, মোটিভেশন প্রয়োজন, ঠিক তুমি এনজাইমের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে কোএনজাইম। আমরা পড়ে এসেছি এনজাইম মানে হচ্ছে শুধুমাত্র যারা কি দ্বারা গঠিত, এনজাইম মানে হচ্ছে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, তারা হচ্ছে সরল এনজাইম। যেখানে প্রোটিনের সাথে একটি নন প্রোটিন অংশ থাকে তখন তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। সেই প্রস্থেটিক গ্রুপটি যদি ধাতু হয় তখন তাকে আমরা বলি, কি বলি বলো, জোরে বলো, তাকে আমরা বলি কোফ্যাক্টর। আর যখন সেখানে কোনো জৈব রাসায়নিক পদার্থ থাকে তখন আমরা তাকে বলি কোএনজাইম। তো কোএনজাইম গুলোর নাম আমরা ম্যাজিকের মতো মনে রাখবো এবং আজকে পড়বো। আজকে থেকে আমাদের সবসময় কোএনজাইমের নাম মনে থাকবে। আশা করি কোএনজাইমের নাম তোমরা কেউ ভুলবে না। আমরা কোএনজাইমের নামগুলো মনে রাখার জন্য কিছু জিনিস আগে মনে রেখে নিব। এই বাম পাশ থেকে কিছু জিনিস আমরা মনে রাখবো। সেই জিনিসগুলো আসলে কি? এফ দ্বারা কি বোঝাবে? এফ দ্বারা বোঝাবে ফ্ল্যাভিন, FLAVIN। এ দ্বারা বোঝাবে অ্যাডেনিন, ADE, তারপর 9NINE। ডি দ্বারা বোঝায় ডাই নিউক্লিওটাইড। এমএন দ্বারা বোঝায় মনো নিউক্লিওটাইড। তার মানে বুঝতেই পারছো, মনো মানে এক, ডাই মানে দুই। কোথায় বলেছিলাম, কোন ভিডিওতে কথাটি বলা হয়েছিল? সেই যে আমরা মনোস্যাকারাইড পড়েছিলাম সেখানে বলা ছিল মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ, হেক্সা মানে ছয়, যেটা ব্রাজিল জিততে চাচ্ছে অনেকদিন ধরে। হেক্সা হেক্সা হেক্সা। আচ্ছা, আর এন দ্বারা বোঝানো হয়, যখন শুধু এন থাকবে তোমার, এই এন দ্বারা বোঝানো হয় নিকোটিনামাইড। নামগুলো আমরা ভেঙে ভেঙে পড়বো। যে নিকো, NICO, টিনা, TINA, তারপর MIDE, নিকোটিনামাইড। তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং উচ্চারণে যেটা ভুল আমারও অনেক হয়, তোমাদেরও হচ্ছে কমে যাবে যদি তোমরা সেটাকে পলিসিলে বলে পড়ো, ভেঙে 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 পড়ো। পি দ্বারা বোঝানো হয় ফসফেট। আর H2 বা অনেক সময় H প্লাস থাকে, এটি দিয়ে সবসময় বোঝানো হয় বিজারিত বা রিডিউসড বোঝানো হয়। এবং যখনই আমাদের রিডিউস কথাটি থাকবে এই নামে সবার আগে চলে আসবে রিডিউস কথাটি। তাহলে এই জিনিসটা আবার একবার তোমরা পড়ে ফেলো। 5 সেকেন্ড নীরবতা দিচ্ছি আমি, একবার দেখে ফেলো। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। এখন এই পাশে চলে আসি। FAD ফুল ফর্ম তাহলে কি হবে? F দ্বারা বোঝাবে ফ্ল্যাভিন, A দ্বারা বোঝাবে অ্যাডেনিন, আর ডি দ্বারা বোঝাবে ডাই নিউক্লিওটাইড। তাহলে FAD মানে আসলে কি? খাতায় লিখে ফেলো দ্রুত। ফ্ল্যাভিন, অ্যাডেনিন, ডাই নিউক্লিওটাইড। FADH2 যখন আসবে তখন আসলে নামের মধ্যে কি পরিবর্তন আসবে? FAD আর FADH2 এর মধ্যে পার্থক্য হচ্ছে H2 রয়েছে। H2 মানে হচ্ছে রিডিউসড, মানে বিজারিত। এবং রিডিউস কথা যখনই থাকবে তার মানে সেটি সবার আগে। তাহলে বলে ফেলো আমার সাথে সাথে কি হবে? রিডিউসড ফ্ল্যাভিন, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড। FMN মানে কি? F দ্বারা বোঝাচ্ছে তো ফ্ল্যাভিন, MN দ্বারা বোঝানো হচ্ছে মনোনিউক্লিওটাইড। MN দ্বারা আসে মনোনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। NAD দ্বারা কি বোঝানো হচ্ছে? NAD দ্বারা বোঝানো হচ্ছে N দ্বারা নিকোটিনামাইড। এন্ড শুধু N যখন থাকবে, যখন নামের শুরুতে N থাকবে সেটি দিয়ে অবশ্যই বোঝানো হবে নিকোটিনামাইড। এখানে কিন্তু শেষে N রয়েছে এবং শেষের Nটি কিন্তু M এর সাথে সংযুক্ত, মনোনিউক্লিওটাইড। বাট যখন বিক্রিয়ার প্রথমে বা কোএনজাইমের নামে প্রথমে N থাকবে সেই N দ্বারা সবসময় বোঝানো হবে নিকোটিনামাইড। তো NAD এর ফুল ফর্ম কি হবে? N দ্বারা বোঝানো হচ্ছে নিকোটিনামাইড আসলো। এ দ্বারা আমাদের সেই পুরনো পাপি অ্যাডেনিন, আর ডি দ্বারাও সেই পুরনো পাপি ডাইনিউক্লিওটাইড। তাহলে NAD এর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর যখন তার নামের সাথে H2 চলে আসবে তার মানে কি চলে আসবে আগে? রিডিউসড কথাটা।
তার মানে যখন NaDH2 হবে তখন কি আসবে সবার প্রথমে? রিডিউসড নিকোটিনামাইড, পুরোনো পাপি অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে NaDH2 এর ফুল ফর্ম হচ্ছে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। যখন তার সাথে পি ওয়ার্ডটা আসবে তার মানে পি মানে ফসফেট, আগের তিনটি নাম, N মানে নিকোটিনামাইড, A মানে অ্যাডেনিন, D মানে ডাইনিউক্লিওটাইড আর P মানে ফসফেট, H2 মানে রিডিউসড। তো এই নামগুলো মনে রাখা আমাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে গেল। তোমরা এই পাশের নামগুলো মনে রাখবে, তাহলে এই পাশের নামও তোমার মনে থাকবে। Na কোএনজাইম, কোএনজাইম থেকে কি আসছে? কোএ, কোএ দিয়ে বোঝানো হচ্ছে কোএনজাইম এ, কোএ দ্বারা বোঝানো হয় কিন্তু কোএনজাইম এ। এই কোএ দেখবে অনেক জায়গায় রয়েছে এবং আমরা যখন নবম অধ্যায় শুরু করবো সেখানে কিন্তু কোএ ওয়ার্ডটা অনেকবার পাবে, তাই কোএটা ভালো করে মনে রাখো। আর লাস্টে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এটিপি আছে, সেটা আমাদের জানের পাখি, মনের ভালোবাসার প্রতীক আমাদের এটিপি, তুমি হচ্ছে আমার এটিপি। তো এই এটিপি মানে আসলে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি দিয়ে বোঝানো হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবং এটিপি নিয়ে অনেক কথা, অনেক আতঙ্ক, অনেক ভালোবাসা রয়েছে। যেটি হচ্ছে আমাদের বডি বায়োলজিক্যাল কয়েন, টাকা পয়সা। এই যে চলতেছো ফিরতেছো না, চলতে ফিরতে টাকা পয়সা লাগে না, শক্তি লাগে না বডি, সেই শক্তিটা হচ্ছে এগুলো সব আমাদের কোএনজাইম। এবং আমাদের পরীক্ষায় কতে আসে কোএনজাইম গুলো পূর্ণরূপ লিখতে বলে, এমসিকিউতে এই পূর্ণরূপ গুলো চায় এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের বায়োলজি রিলেটেড বোটানিতে কাউকে যদি বলা হয় বোটানিতে তুমি কি বলছো না, সেখানে 80% স্টুডেন্টের যে কমপ্লেইন থাকবে সেটা হচ্ছে তারা যে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায়ের মধ্যে C3 চক্র, C4 চক্র, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, এই চক্রগুলো তারা বোঝে না। এবং এই চক্রগুলো না বোঝার অন্যতম কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা কার্বোহাইড্রেট এবং এনজাইম এই দুটো টপিকস ভালোভাবে পড়ে না। তুমি যদি কার্বোহাইড্রেট এবং এনজাইম এই দুটো টপিকস ভালোভাবে পড়ো এবং এই দুটো টপিক যদি তোমার মাথার মধ্যে ভালোভাবে ঢুকে থাকে, তাহলে অবশ্যই তুমি ওই চক্রগুলো বুঝবে। এবং আমার চ্যানেলে নেক্সট ভিডিওগুলো অবশ্যই আসছে C3 C4 চক্র নিয়ে। তোমরা যারা হচ্ছে যে আমার গ্রুপের সাথে যুক্ত রয়েছে তারা অবশ্যই জানো, তাই আগে এই অধ্যায়টি করো, কারণ এই অধ্যায় বোঝা ছাড়া কখনোই তুমি বুঝবে না। তো চলে আসো, কথা না বাড়িয়ে চলে আসি এনজাইম। বিক্রিয়া অনুসারে এনজাইমকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা যে সকল বই পড়ি সকল বই বলা আছে বিক্রিয়া অনুসারে এনজাইমগুলোকে মোট 9 ভাগে ভাগ করা যায়, কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট তাদের মতে এই বিক্রিয়াগুলো মাত্র 6 প্রকার। 6 প্রকার বিক্রিয়ার মাধ্যমে আমরা এই এনজাইম গুলো দেখতে পাই যে তারা কোন ধরনের বিক্রিয়া দেয়। 6 প্রকার, এবং 6 প্রকার বিক্রিয়া দেয় এবং এই নামগুলো সিরিয়ালি মনে রাখা লাগে। এটি আমরা একটি ছন্দ দিয়ে মনে রাখি, ওটি হিলিল, ও টি হিলিল, অক্সিডোরিডাকটেস, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইএজ, আইসোমারেজ এবং লাইগেজ। এই ছন্দটির মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে আমাদের 6 প্রকার এনজাইম ব্যবহার হয় বা 6 প্রকার এনজাইমকে আমরা ভাগ করতে পারি বিক্রিয়ার ধরন অনুসারে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অক্সিডোরিডাকটেস। আমরা ধাপে ধাপে আসবো এবং এই ভিডিওটি বড় হবে এবং এই ভিডিও যারা শুরু করেছো তারা ভুলেও এই ভিডিওটি শেষ না করে অফ করবে না। তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখবে যদি তোমরা নবম অধ্যায় বুঝতে চাও। প্রথমে আসে অক্সিডোরিডাকটেস। অক্সিডোরিডাকটেস নামের মধ্যে আছে, দেখো নামটি এসেছে দুটি ভাগ থেকে, একটি হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশন। অক্সিডেশন মানে জারণ এবং রিডাকশন মানে বিজারণ। তার মানে এইখানে যে কথাটি মূলত এসেছে সেটি হচ্ছে জারণ এবং বিজারণ। যে সকল বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় অক্সিডোরিডাকটেস, যেখানে জারণ এবং বিজারণ ঘটে। জারণ বিজারণের অনেকগুলো সংজ্ঞা রয়েছে। আদিকালে একদম শুরুতে বিজ্ঞানীরা জারণ বিজারণের সংজ্ঞা বলতো যারা হাইড্রোজেন ত্যাগ করে তারা সেটি হচ্ছে জারণ, হাইড্রোজেন গ্রহণ করা বিজারণ। পরবর্তীতে আসলে অক্সিজেন যারা ত্যাগ করে তারা তাদের ঘটে বিজারণ এবং অক্সিজেন যারা গ্রহণ করে তাদের ঘটে জারণ, মানে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা, উল্টো ব্যাপারটা। এবং বর্তমান দুনিয়ায় জারণ বিজারণ মানে কি সেটা আমরা সবাই জানি, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাই অক্সিডোরিডাকটেস মানে হচ্ছে আমাদের যেখানে জারণ বিজারণ ঘটে এবং এই বিক্রিয়াগুলোর মধ্যে আসলে জারণ বিজারণ দেখানো হয় হাইড্রোজেনের ব্যাপারটি দিয়ে। তো অক্সিডোরিডাকটেস এর উদাহরণ কি? তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের জন্য কিছু সহজ উদাহরণ দিব যেগুলো আমাদের যে চক্রগুলো আমরা পড়বো, C3 চক্র, C4 চক্র, ক্যালভিন চক্র, ক্রেবস চক্র, এই চক্রগুলোর সাথে আমাদের মিলে সেরকম কিছু উদাহরণ আমি তোমাদের দিব। তার মানে তোমরা অলরেডি বুঝতে পারছো যে অক্সিডোরিডাকটেস মানে কি। অক্সিডোরিডাকটেস মানে যেখানে জারণ এবং বিজারণ ঘটে।
অক্সিডো রিডাকটেজের উদাহরণ হচ্ছে আমাদের সাকসিনিক অ্যাসিড থেকে, জায়গা কম তাই এত বড় করে লেখা যাচ্ছে না, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে আমাদের অক্সিডো রিডাকটেজের উদাহরণ। এটি একটি উভমুখী বিক্রিয়া এবং এইখানে কি হয়, এখানে FAD থেকে FADH2 তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, এখানে FAD থেকে FADH2 তৈরি হয়। এই যে FAD থেকে FADH2 তৈরি, তার মানে এই হাইড্রোজেন দুটি কোথা থেকে আসলো? এই হাইড্রোজেন দুটি সাকসিনিক অ্যাসিড থেকে আসে। সাকসিনিক অ্যাসিড একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ, ফিউমারিক অ্যাসিড একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ। এই সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় এটি দুটি হাইড্রোজেন ত্যাগ করে। হাইড্রোজেন ত্যাগ করা মানে ও সাকসিনিক অ্যাসিড জারিত হয় এবং FAD সেই ইলে হাইড্রোজেন দুটি গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং এইখানে জারণ বিজারণ ঘটার মাধ্যমে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয় এবং FAD থেকে FADH2 তৈরি হয়। FADH2 ফুল ফর্ম কি সেটি তোমরা আমাদের আগের ভিডিওতে অবশ্যই দেখে ফেলেছো, না দেখলে আমাদের যে কোর্সের প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে অবশ্যই আমাদের কোএনজাইম ভিডিওটি দেখে নিও। তো এই ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে অক্সিডো রিডাকটেজ। তার মানে এইখানে আমাদের কি ঘটে? এখানে আমাদের জারণ এবং বিজারণ ঘটে। 2 নম্বর যে বিক্রিয়াটি আসে সেই বিক্রিয়াটির নাম হচ্ছে ট্রান্সফারেজ। আমরা আসলে নাম থেকে জিনিস জানার চেষ্টা করব। ট্রান্সফারেজ কথাটি আসে ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর বা পরিবর্তন, ট্রান্সফার করা। চাকরিতে যেমন ট্রান্সফার হয়, আমরা ছোটবেলায় যেমন ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন লিখতাম, ঠিক তেমনি একটি মূলককে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার নাম হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফারেজ এই বিক্রিয়াটির নাম, যেটি একটি মূলক বা একটি গ্রুপকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। সেই গ্রুপটি অ্যামোনিয়া গ্রুপ হতে পারে, NH2 গ্রুপ হতে পারে, সেই গ্রুপটি ফসফেট গ্রুপ হতে পারে। তো আমাদের আবুল হাসান স্যারের বইয়ে একটি খুব কঠিন উদাহরণ দেওয়া রয়েছে যে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিডের সাথে গ্লুটামিক অ্যাসিড আরেকটি হচ্ছে খুব সম্ভবত কি অ্যাসিড জানি রয়েছে, কঠিন কঠিন কিছু নাম। হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিড আর অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এর সাথে মিলে তৈরি হয় হচ্ছে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড। তো খুব কঠিন নাম, সেই বিক্রিয়াটি যাচ্ছি না, সহজ বিক্রিয়া দেখানো হচ্ছে। কারণ তোমাদের কথাটি বলার কারণে আমি আবুল হাসান স্যারের বইকে কোনো ব্যঙ্গ করলাম না যে স্যার কঠিন বলে লিখেছে, কারণ এক এক বইয়ের মধ্যে একটু এক এক ভাবে লেখা হয়। তো তোমাদের বলার কারণ হচ্ছে অনেকেই মনে করে যে সেই বইটি হয়তো আমার পাঠ্যবুক, না সেটি তোমার পাঠ্যবুক না। তুমি সহজ ভাবে বায়োলজি যেখানে পাবে সেই বইটি তোমার পাঠ্যবুক হবে। তো ট্রান্সফারেজ এনজাইম মানে ট্রান্সফার করে, একটি মূলককে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। তো এটির উদাহরণ খুব সুন্দর একটি উদাহরণ রয়েছে আমাদের, যেটি হচ্ছে রাইবুলোজ। রাইবুলোজ 5 ফসফেট, সেই রাইবুলোজ 5 ফসফেটের সাথে এটিপি যুক্ত হয়। এটিপি যুক্ত হয়ে এটিপি তার নিজের একটি এটিপি কে জলাঞ্জলি দেয়। একটি এটিপি সে হচ্ছে ফসফেটকে দান করে, দান করার ফলে তৈরি হয় রাইবুলোজ 1,5 বিস ফসফেট প্লাস এডিপি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিক্রিয়াটি তুমি একটু ভালো মতো দেখো, আমি একটু জুম করে তোমাদের বিক্রিয়াটি দেখাই। গরিবের ফোন জুম করার পদ্ধতি নেই, তো তোমরা ভিডিওটি এই লেখাটি আবার একটু ভালো করে দেখো যে রাইবুলোজ 5 ফসফেট। তার মানে বোঝা যাচ্ছে রাইবুলোজ আমরা জানি এটি একটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তার 5 নাম্বার কার্বনে একটি ফসফেট যুক্ত রয়েছে এবং এখানে রয়েছে এটিপি। আমরা যারা কোএনজাইম পড়ে এসেছি আমরা জানি যে এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে একটি ফসফেট এই রাইবুলোজ 5 ফসফেটে স্থানান্তর হয়। এটিপি ট্রাইফসফেট একটি ডাইফসফেটে রূপান্তর হয়, এডিপি। সেই রূপান্তর ঘটে তার ডাইফসফেটে, তার মানে তার একটি ফসফেটের স্থানান্তর ঘটে। সেই ফসফেটটি কোথায় চলে যায়? রাইবুলোজে চলে যায়। রাইবুলোজে চলে গিয়ে সেটি হয়ে যায় রাইবুলোজ 1,5 বিস ফসফেট। তো এই যে স্থানান্তর ঘটলো, আমাদের ফসফেটের স্থানান্তর ঘটলো, এক জায়গা থেকে আরেক জায়গায় ফসফেটের স্থানান্তর ঘটলো, এই বিক্রিয়াটিকে বলা হয় আমাদের ট্রান্সফারেজ। এনজাইমটি যেটি লাগে তার নাম হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম প্রয়োজন এখানে। এবং ট্রান্সফারেজ এনজাইমগুলোর নাম রয়েছে অনেকগুলো নাম, এবং একটি নাম আমি মনে রাখতে বলছি তোমাদের এখন থেকেই, যে তোমরা আমরা যখন C3C4 চক্র পড়বো সেই C3C4 চক্রের জন্য এই নামটি মনে রাখা লাগে কাইনেজ। কোন জায়গায় ফসফেট যুক্ত বা মুক্ত হলে সেইখানে নামটি হয় কাইনেজ।
এইটি নিয়ে আরেকটি এনজাইমের ক্লাসিফিকেশন রয়েছে যেটির নাম হচ্ছে ফসফোরাইলেজ। তোমাদের যাদের আবুল হাসান স্যারের বই রয়েছে তারা বইটি খুলে দেখো যে 9 নম্বরে একটি নাম রয়েছে ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ মানে ফসফেট যুক্ত বা মুক্ত হলে তখন আমরা বলি ফসফোরাইলেজ। কিন্তু আমাদের ট্রান্সফারেন্স অনুযায়ী আসলে মুক্তের খুব বেশি সম্ভাবনা নেই, যুক্তই হয়। তো আমরা এখানে যে বিক্রিয়াটি দেখি সেখানে ফসফেট যুক্ত হয় এবং এটির নাম কাইনেজ এনজাইম। তো আর সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড যে হয়েছে এইখানে এনজাইমের নামটি কি হবে, এখানে নামটি দেওয়া হয়নি। যেখানেই দেখবে অক্সিডেশন এবং রিডাকশন হয় সেখানে এনজাইমের নামের শেষে একটি অংশ যুক্ত থাকে, হয় অক্সিডেজ থাকবে নাহলে ডিহাইড্রোজিনেস থাকবে। অক্সিডেজ বা ডিহাইড্রোজিনেস। তো এটির নাম আসলে কি হতে পারে, এটির নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড যেহেতু আছে তার মানে এনজাইমটি সাবস্ট্রেট সাকসিনিক অ্যাসিডের উপর ক্রিয়া করে, যেহেতু সাকসিনিক অ্যাসিডের উপর ক্রিয়া করে তাহলে এর জন্য এটির নাম হতে পারে সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। সবসময় সাবস্ট্রেটের নাম এবং যে এনজাইম যেটি থাকে এনজাইমের বিক্রিয়ার ধরনের নাম অনুসারে যুক্ত হয়ে নামকরণ হতে পারে। আমরা নামকরণ কয়ভাবে হয় সেটির উপর একটি আলাদা ভিডিও আছে, সেই দেখানো। তার মানে যেখানে অক্সিডো রিডাকটেজ জারণ বিজারণ হবে সেখানে এনজাইমের নামের ভিতর থাকবে হয় অক্সিডেজ না হলে ডিহাইড্রোজিনেস। আর এই ট্রান্সফারেন্স যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর সেখানে এনজাইমের নাম যেটি থাকবে সেই এনজাইমের নাম হবে কাইনেস। এখন আসলে হাইড্রোলেজ। হাইড্রোলেজ যেটি আসলে আমার জায়গা কম থাকার কারণে আরেকটি নামও রয়েছে সেটি লেখা নেই, সেটির নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তোমরা এখানে দেখো বলা আছে পানির সাহায্যে ভাঙে। মনে রাখবে আমাদের যে বিক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে ভাঙাভাঙির কাজ দুই জায়গায় ঘটে, একটি হচ্ছে হাইড্রোলেজের ভাঙাভাঙি ঘটে, আরেকটি হচ্ছে লাইএজের ভাঙাভাঙি ঘটে। হাইড্রোলেজে যে ভাঙে সেটি পানির সাহায্যে ভাঙে, আর লাইএজে যে ভাঙা করা চলে সেটি পানির সাহায্য ছাড়া ভাঙে। তাই হাইড্রোলেজ মানে যেখানে পানির সাহায্যে কোনো কিছু ভাঙে তাকে বলে হাইড্রোলেজ বা হাইড্রোলাইটিক এনজাইম। কারণ আমরা জানি কোনো কিছু ভাঙা মানে লাইসিস, গড়া মানে জেনেসিস। তাহলে হাইড্রোলেজ যখন আসবে, হাইড্রোলেজটা আমার পানির সাহায্যে ভাঙে, পানির সাহায্যে ভাঙে। তো দেখা যাক কিভাবে পানির সাহায্যে ভাঙে, কি ভাঙে। যেমন আমরা জানি যে আমাদের যে চিনি রয়েছে সেই চিনির নাম সুক্রোজ। সেই সুক্রোজটা পানির সাহায্যে ভাঙে এবং এনজাইম যেটি লাগে তার নাম হচ্ছে সুক্রেজ। কারণ আমরা জানি যে এনজাইমের নাম হচ্ছে এজ থাকে, ASE বা এজ থাকে, তাকে তখন আমরা এনজাইম বলি। সুক্রোজ ভাঙতে যে এনজাইম লাগে তার নাম সুক্রেজ। এবং সুক্রেজ থেকে কি কি তৈরি হয় আমরা সবাই ভালোভাবে জানি, তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই এবং তোমরা খুব ভালো করে জানো আমরা কোন গ্লুকোজ পাবো আলফা ডি গ্লুকোজ এবং কোন ফ্রুক্টোজ পাবো বিটা ডি ফ্রুক্টোজ। এবং এই ফ্রুক্টোজের গঠন নিয়ে আমাদের একটি মাস্টার ক্লাস রয়েছে, সবাই মনোযোগ দিয়ে আশা করি সেই ক্লাসটি দেখে ফেলেছো। তো হাইড্রোলেজ পানির সাহায্যে ভাঙলো যে তার নাম হাইড্রোলেজ। লাইএজ পানির সাহায্য ছাড়া ভাঙে, পানির সাহায্য ছাড়া একটি যৌগ ভেঙে তৈরি হয় কোনো কিছু। যেমন এই যে লাইএজের উদাহরণটি, এই উদাহরণটি আমাদের গ্লাইকোলাইসিসের মধ্যে খুব সুন্দরভাবে গ্লাইকোলাইসিসের মধ্যে উদাহরণটি দেওয়া রয়েছে এবং আমি কিন্তু তোমাদের এইখানেই এনজাইমের ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝিয়ে ফেললাম। গ্লাইকোলাইসিস বা C3C4 চক্র বোঝানোর সময় কিন্তু এনজাইম নিয়ে এভাবে বিস্তারিত কথা বলবো না, কারণ এই ভিডিওটি আমি চাই সবাই যেন বারবার দেখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো। লাইএজ পানির সাহায্য ছাড়া ভাঙে। এই লাইএজে ভাঙার ফলে কি হয় যে 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ ভাঙে বা একটি মনোস্যাকারাইড ভাঙে। 6 কার্বন বিশিষ্ট একটি মনোস্যাকারাইড ভেঙে 3 কার্বন বিশিষ্ট দুটি মনোস্যাকারাইড তৈরি হয়। এখন 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম আমি তোমাদের বলবো না, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম আমি তোমাদের বলবো না। কেন বলবো না? কারণ মনোস্যাকারাইড নিয়ে আমাদের একটি ভিডিও আছে, যারা এখনো ভিডিও দেখোনি তারা সেই ভিডিওটি দেখে ফেলো। মনোস্যাকারাইড 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড রয়েছে আমাদের 4টি, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এবং ম্যানোজ। এবং 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কিন্তু আমাদের দুটি রয়েছে, আমাদের একটি হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটি নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন। তো লাইএজে আমাদের থাকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সাথে দুটি ফসফেট যুক্ত থাকে, ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন একটি, ফ্রুক্টোজের 6 নম্বর কার্বন একটি। তাই এইটির নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ, 1 নম্বর কার্বন একটি ফসফেট, 6 নম্বর কার্বন একটি ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ভেঙে দুটি জিনিস তৈরি হয়, দুটি মনোস্যাকারাইড তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট। তো প্রথমটির নাম হয় গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইড ছোট করে লিখলাম, সামনে দেখাচ্ছি। গ্লিসারলডিহাইডের 3 নম্বর কার্বন একটি ফসফেট থাকে, তাই তার নাম গ্লিসারলডিহাইড 3 ফসফেট।
এবং আরেকটি যে যৌগ তৈরি হয় সেটি একটি কিটোন। আমরা জানি 3 কার্বন বিশিষ্ট কিটোনের নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এবং এটার সাথে একটি ফসফেট যুক্ত থাকে, এর নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আবারও তোমাদের হচ্ছে টেনে নিয়ে দেখাই, আমি এটা একটা ওয়ান শট ভিডিও করব। যে এই যে দেখো যে আমাদের ফ্রুক্টোজ 1,6 ডিসফসফেট, ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট, তার মধ্যে ফসফেট থাকে 2টি। যখন তারা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি হয়? ভেঙে গিয়ে 2টি যৌগ তৈরি হয়, 3 কার্বন বিশিষ্ট যৌগ। আমি ছাত্র হিসেবে একদম শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম, কোনাপাড়াতে যেটি অবস্থিত যাত্রাবাড়ি। তো আমাদের ম্যাথ টিচার ছিল একজন, তার নাম ফকির নজরুল ইসলাম। স্যার একটি কথা বলতো, রাগ করিস না, ভাগ করে খা। ঠিক তেমনি এখানেও ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ এবং 2 কার্বন বিশিষ্ট 2টি ফসফেট যে রয়েছে, তারা রাগ না করে যখন ভাগ হয় তখন 3 কার্বন বিশিষ্ট 2টি যৌগ তৈরি হয়, বা 3 কার্বন বিশিষ্ট 2টি মনোস্যাকারাইড তৈরি। একটির নাম গ্লিসারোলডিহাইড, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। একটির নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং দুটির মধ্যেই ফসফেট যুক্ত হয়। তার মানে এই যে ভাঙনটা হলো, সেই ভাঙনটা কিন্তু পানির সাহায্য ছাড়া ভাঙন হয়। তাহলে পানি ছাড়া যে ভাঙন হয় তাকে কিন্তু বলা হয় লাইগেজ। ওকে, দেন আর বাকি রয়েছে দুটি, একটির নাম আইসোমারেজ, আরেকটির নাম লাইগেজ। আইসোমারেজ যে রয়েছে, এই আইসোমার মানে সমানুতে পরিবর্তন ঘটে। পৃথিবীতে সমানুর আসলে অভাব নেই, সমানুতে পরিবর্তন ঘটে। এখানে দেখা যায় গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্ট হয়। আমরা জানি যে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটি ফসফেট যুক্ত হতে পারে, আর ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে একটি ফসফেট থাকতে পারে। তাহলে গ্লুকোজ শর্টকাটে লিখি 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট রূপান্তর। আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটি 6 কার্বন বিশিষ্ট মৌল, গ্লুকোজ একটি অ্যালডিহাইড, ফ্রুক্টোজ একটি কিটোন। এটি তার মধ্যে পার্থক্য, এবং তাদের মধ্যে রূপান্তর ঘটে, সেই এনজাইমটির নাম আইসোমারেজ এনজাইম। হ্যাঁ, এইখানে এই লাইগেজ এনজাইমটির নাম মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য আসে। যে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারোলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তৈরি করতে যে ফসফেট এনজাইমটি লাগে তার নাম অ্যালডোলিজ। অ্যালডোলিজ অনেক উপরে লিখছে, হয়তো দেখতে পাচ্ছ না অনেকে। আবারও বলছি, এনজাইমটির নাম হচ্ছে অ্যালডোলিজ। আমাকে অনেকেই কমপ্লেন করে আমি অনেক ফাস্ট কথা বলি। আসলে মেডিকেল ছাত্ররা একটু দ্রুতই কথা বলে, কারণ এই দ্রুত কথা বলার হচ্ছে আমাদের একটা ট্রিক্স। ভাইবা হলে যাবো, ভাইবাতে গিয়ে দ্রুত কথা বলবো, কারণ ভুলভাল বললেও স্যার ম্যাডামরা ধরতে না পারে। যাই হোক, আমার স্যার ম্যাডাম এটা দিতে হবে বিপদ। আচ্ছা, আর নিচে একটা রয়েছে, সেটি হচ্ছে লাইগেজ। লাইগেজ আসলে সংযোগ করে, এটিপির সাহায্যে কোনো কিছুকে যুক্ত করার নাম হচ্ছে লাইগেজ। লাইগেজের নামটি আমাদের চক্রগুলোর মধ্যে আসবে না, তোমাদের এছাড়া যা পড়িয়েছি এটা আমাদের দরকার। এটা পাওয়া যাবে, পাবো আমরা হচ্ছে টিসিএ সাইকেল বা ক্রেবস চক্রে। এইটা আমরা পাবো কোথায়? এটাও আমরা পাবো। এটা পাবো হচ্ছে আমরা গ্লাইকোলাইসিসে, এটাও আমরা গ্লাইকোলাইসিসে পাবো। তার মানে এই চক্রগুলোর মধ্যে আমরা পাবো, সামনে চক্রগুলোর মধ্যে। আর এইটার নামটা আমরা চক্রগুলোর মধ্যে পাবো না, কিন্তু আমাদের এইটা পরীক্ষায় আসবে এবং আমরা মনে রাখবো গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড একটি 5 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তার সাথে অ্যামোনিয়া এবং এটিপি যুক্ত হয়। অ্যামোনিয়া এবং এটিপি যুক্ত হয়ে তৈরি হয়, গ্লুটামিক অ্যাসিড থেকে তৈরি হয় গ্লুটামিন প্লাস এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। তার মানে যে এটিপিটা রয়েছে, একটু দেখে নি, ভুলে গেছি যে এটিপিটা রয়েছে, ঠিক আছে, সেই এটিপিটা ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, আর তৈরি হবে গ্লুটামিন। তাহলে এই 6টা বিক্রিয়া আমাদের স্বীকৃত হচ্ছে আইইউবি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট স্বীকৃত 6টি বিক্রিয়া হচ্ছে এই 6 ধরনের বিক্রিয়া। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এছাড়া আমাদের বই 9 ধরনের বিক্রিয়ার কথা বলা রয়েছে, আর 3 ধরনের বিক্রিয়া দেওয়া আছে। আমি তো বইটা নিয়েই তোমাদের বলি যে আরো 3 ধরনের বিক্রিয়ার মধ্যে একটি রয়েছে কার্বক্সিলেজ, এটি রয়েছে এপিমারেজ, এবং আরেকটি হচ্ছে ফসফোরাইলেজ। ফসফোরাইলেজের কথাটি তোমাদের বলেছি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন C3C4 চক্র পড়বো, গ্লাইকোলাইসিস পড়বো, সেখানে বিশেষ করে গ্লাইকোলাইসিসের দরকার হবে। ফসফেট যুক্ত বা মুক্ত কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সাথে যদি ফসফেট যুক্ত বা মুক্ত হয়, সেই বিক্রিয়াটিকে ফসফোরাইলেজ বলে, এবং সেখানে যে এনজাইমটি প্রয়োজন হয় তার নাম কাইনেজ। তো বিজ্ঞানীরা আসলে দেখলো যে এটা আসলে ট্রান্সফারেজের সাথে মিলে যায়, সেজন্য বিজ্ঞানীরা আলাদাভাবে সেটিকে কোনো গ্রুপভুক্ত করতে চায়নি। আর এপিমারেজ আর হচ্ছে কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণু যুক্ত বা মুক্ত যেখানে হবে তার নাম হবে কার্বক্সিলেজ। তো এই হচ্ছে যে আমাদের বিক্রিয়া অনুযায়ী এনজাইম শ্রেণী বিভাগ। তোমরা
দেখো আমরা জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার কিভাবে করতে পারি, কি কি জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার রয়েছে। এক নম্বরে যেটি আছে সেটা হচ্ছে সেলুলেজ। সেলুলেজ সেলুলেজ যে এনজাইমটা আছে এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম। কেন এটা খুব গুরুত্বপূর্ণ এনজাইম? কারণ এই এনজাইমটা যদি না থাকতো তাহলে পৃথিবীতে খালি কাঠ 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 আর কাঠ থাকতো, কাঠ ছাড়া আর কিছু থাকতো না। যেখানে যেতাম কাঠ থাকতো, আমাদের কাঠের উপর বসবাস করা লাগতো। কারণ কি, উদ্ভিদের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে বা উদ্ভিদের কাঠ আমরা যা দেখি এটা মূলত সেলুলোজ দ্বারা গঠিত। এখন এই সেলুলোজগুলো যদি না পচন হইতো তাহলে কি হইতো? তার মানে আমরা কাঠের রাজ্যে বসবাস করতাম, আমাদের কাঠের উপর বসবাস করা লাগতো। কাঠের মাঝখানে মাঝখানে গ্যাপ থাকতো, সেখানে আমরা বসবাস করতাম। এক কাঠ আরেক কাঠের উপর পড়ে আমরা চাপা পড়ে মরে যেতাম, আমরাও কাঠ হয়ে যেতাম। সো আলটিমেটলি সেলুলোজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের। এই যে আমাদের উদ্ভিদের প্রধান দেহ যে আমাদের হচ্ছে এই কাঠ, এই কাঠটাকে পচে মাটির সাথে মিশাইতে কে সাহায্য করে? সাহায্য করে হচ্ছে যে আমাদের এই কাঠ সাহায্য করে। তো আমাদের এই মানে সেলুলোজ সাহায্য করে। তো আমরা যে এই যে সেলুলোজ জাতীয় যে পদার্থগুলো রয়েছে, এই সেলুলোজ জাতীয় পদার্থগুলো আমাদের সেলুলেজ এনজাইমের প্রভাবে, কি এনজাইমের প্রভাবে? সেলুলেজ এনজাইমের প্রভাবে ভাঙে। সেলুলেজ এনজাইমের প্রভাবে ভাঙা প্রথমে কি তৈরি করে? প্রথমেই কি আমাদের সেলুলোজ থেকে গ্লুকোজ তৈরি হয়ে যাবে? এই যে আমাদের সেলুলোজ আছে এটা কি আমাদের কি দ্বারা তৈরি? এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এটা আমাদের বিটা ডি গ্লুকোজের পলিমার। আমাদের যে বিটা ডি গ্লুকোজ আছে এই বিটা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে আমাদের এই সেলুলোজ। তাহলে সেলুলোজ আমাদের কি? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। এই সেলুলোজ থেকে আমাদের তৈরি হয় সেলোবায়োস। কি তৈরি হয়? সেলোবায়োস তৈরি হয়। তোমরা কি কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ সেলোবায়োস? সেলোবায়োস আমাদের কি? সেলোবায়োস হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি ডাইস্যাকারাইড। সেলোবায়োস আমাদের কি? একটা বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি একটা ডাইস্যাকারাইড। একটা কি? একটা হচ্ছে ডাইস্যাকারাইড। বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি একটা ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের সেলোবায়োস। এই সেলোবায়োসটা আমাদের ভাঙে, সেলোবায়োসটা আমাদের ভেঙে আমাদের সেলোবায়োসটা আমাদের ভাঙে হচ্ছে সেলোবায়েজ এনজাইম দ্বারা। সেলোবায়েজ এনজাইম দ্বারা ভেঙে সেলোবায়েজ এনজাইম দিয়ে ভেঙে আমাদের তৈরি হয় এই বিটা ডি গ্লুকোজে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? বিটা ডি গ্লুকোজে কনভার্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা? তো তাহলে দেখো আমাদের এই যে সেলুলোজ আছে, সেলুলোজটা একটা বিটা ডি গ্লুকোজের পলিমার। তো তোমরা যারা আমার কাছে জুলজি 3rd অধ্যায় পড়েছো তাহলে আমি বারবার একটা কথা বলেছি, কখনো একটা পলিস্যাকারাইড এক ধাপে যে এটা একটা পলিমার, দ্যাট মিনস এই দিস ইজ এ পলিস্যাকারাইড। এটা কি আমাদের একটা পলিস্যাকারাইড। কখনো আমাদের একটা পলিস্যাকারাইড লাভ দিয়া কোনোদিন মনোস্যাকারাইডে কনভার্ট হবে না। নেভার এভার একটা পলিস্যাকারাইড কখনো আমাদের লাফ দিয়ে মনোস্যাকারাইডে কনভার্ট হবে না। কখনো আমাদের একটা পলিস্যাকারাইড লাভ দিয়ে একটা মনোস্যাকারাইডে কনভার্ট হবে না। পলিস্যাকারাইড হবে আমাদের ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড হবে আমাদের মনোস্যাকারাইড। তো পলিস্যাকারাইড থেকে ডাই বা ট্রাইস্যাকারাইড তৈরি হবে, এই ডাই বা ট্রাইস্যাকারাইড থেকে আমাদের এই মনোস্যাকারাইডে কনভার্ট হবে। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যে আমাদের পলিস্যাকারাইড উইল নেভার এভার, যে কখনোই পলিস্যাকারাইডটা এমন হবে না যে পলিস্যাকারাইডটা লাভ দিয়ে আমাদের কোনো একটা মনোস্যাকারাইডে কনভার্ট হচ্ছে। পলিস্যাকারাইড আমাদের প্রথমে একটা ডাইস্যাকারাইডে কনভার্ট হবে, দেন ধীরে সুস্থে সেটা আমাদের একটা মনোস্যাকারাইডে কনভার্ট হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট নলেজ যে আমাদের এই যে কি হচ্ছে সেলুলোজ থেকে সেলোবায়োস, আর সেলোবায়োস থেকে দেন আমাদের হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। তো আমাদের বইগুলো আমাদের সেলু লেখছে, সেলু, তো তোমরা সেলু লাগাইতে পারো, সাল্লুর সেলু, সালমান খানের সেলু, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমাদের সেলুলেজ। তার মানে দেখো, চিন্তা করো কত গুরুত্বপূর্ণ একটা এনজাইম। যদি কোনোভাবে এই এনজাইমের উপস্থিতি না থাকতো তাহলে আমাদের পৃথিবী কি হয়ে যেত? আমাদের পৃথিবী কাঠময় হয়ে যেত। এখন নেক্সট একটা প্রশ্ন এই জায়গা থেকে জাগ্রত। আমাদের বইয়ের ভেতরে একটা লাইন দেওয়া আছে যে তৃণভোজী উদ্ভিদ যারা লাইক হচ্ছে গরু, তাদের পেটের পাকস্থলী থেকে নাকি সেলুলেজ এনজাইম নির্গত হয়। তোমরা কি জানো যে পাকস্থলী থেকে সেলুলেজ এনজাইম যে নির্গত হয় না তাদের? আমাদের যে গরু মহিষ যারা তৃণভোজী তাদের পাকস্থলী থেকে কিন্তু সেলুলেজ এনজাইম নির্গত হয় না, তাদের পেটের ভেতর এক প্রকারের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া তাদের এই সেলুলেজ এনজাইমটা তৈরি করে দেয়, যেটা তাদের খাবার হজমে হেল্প করে। তো এখন এই সেলুলোজের কথা যদি আমাদের যায়,
মানুষ ফোন দেওয়ার টাইম পায় না, ফোন দিতে থাকলে দিতেই থাকে, বিরক্তিকর একটা ব্যাপার। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে আমরা যে শাকসবজি খাই এগুলা হচ্ছে যে আমাদের পেটের ভেতর কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কিছুটা সেই শাকসবজিগুলোকে ফার্মেন্টেশন করতে সাহায্য করে। আমাদের শাকসবজি কিন্তু ফুল হজম হয় না, আমাদের আঁশ জাতীয় খাবার কিন্তু আঁশ হিসেবেই আমাদের দেহ থেকে বের হয়, কিছুটা হজম হয়। তো গরু মহিষের ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া আছে, মেইনলি হচ্ছে আমাদের গরুতে একটা ব্যাকটেরিয়া থাকে, তাকে আমরা বলি রুমিনোকক্কাস। এই ব্যাকটেরিয়াটা একটা মেইন ব্যাকটেরিয়া। এই রুমিনোকক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে গরু মহিষের সেলুলোজ তৈরি করে। গরু মহিষ আমাদের কি তৈরি করে? কাটার পর এখন জানি ক্যান ট্যাং 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 করে সেলুলোজ তৈরি করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেলুলোজের কাজ। এবার আসলে সেলুলোজের পরবর্তীতে আমাদের যে এনজাইমটি রয়েছে, আচ্ছা সেলুলোজের ব্যবহার, আল্লাহ রে, আমাদের বইগুলোর মধ্যে বর্তমানে ব্যবহার অ্যাড করা হয়েছে, এবং ব্যবহারের মধ্যে যে কতগুলো কথা বলা হয়েছে, ভয়াবহ সব কথাবার্তা। দেখো, এই যে আমাদের সেলুলোজ আছে, সেলুলোজ আমরা কোথায় ব্যবহার করব? তো তুমি দেখো, চিন্তা করে দেখো সেলুলোজ তুমি কই ব্যবহার করতে পারো। দেখা যায় আমরা অনেকগুলা জায়গায় সেলুলোজ ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে আমাদের কোথায় কোথায় ব্যবহার করতে পারি, যেমন আমরা কফি শিল্পে, আমরা দেখা যায় যে কফি প্রক্রিয়াজাত করি, যখন সেই কফি প্রক্রিয়াজাত করার শিল্পে আমরা সেলুলোজ ব্যবহার করতে পারি। তো দেখা যায় আমরা কফি শিল্পে ব্যবহার করতে পারি। তারপর দেখো আমাদের যে কাপ, মানে আমরা যে কাগজে লেখি, তোমরা এই জায়গায় নোট করতেছো যে কাগজে, সেই কাগজগুলো আমাদের কোথা থেকে তৈরি? আমরা ছোটবেলা থেকে জানি যে পেপার তৈরি হয় কোথা থেকে? কাঠ থেকে তৈরি হয়। সো কাঠটাকে গলাইতে হয়, কাঠটাকে হচ্ছে যে আমাদের কিছু কাজে ব্যবহার করতে হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এই কাঠ প্রক্রিয়াজাত করে আমাদের পেপার তৈরি করার জন্য এই সেলুলোজ ব্যবহার করি। সো পাল্প পেপার শিল্পে আমরা হচ্ছে যে পেপার শিল্পে আমরা একে ব্যবহার করি। তারপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কাপড় চোপড় ধোয়ার কাজেও এদের ব্যবহার হয়। আমাদের কাপড় চোপড়ে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন দাগ পড়ে যায় না, সেই দাগ পড়ে যায় যে আমাদের ওয়াশিং পাউডার, ডিটারজেন্ট, সেক্ষেত্রে এদের ব্যবহার করা যায়। এমনকি হচ্ছে আমরা ফলের জুস ও বিভিন্ন ধরনের পানীয় উপাদানেও এই সেলুলোজ ব্যবহার করি। ওষুধ শিল্পেও ব্যবহার করা হয়। তো কফি শিল্পে ব্যবহার করা হয়, পাল্প পেপার শিল্পে ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে দেখা যায় আমাদের অনেক ওষুধ আছে যা গাছের বাকল থেকে তৈরি করা হয়, ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে আমাদের লন্ড্রিতে, মানে ডিটারজেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, যে ডিটারজেন্ট অ্যান্ড হচ্ছে যে লন্ড্রিতে আমাদের ব্যবহার করা হয়, লন্ড্রি শিল্পে আমাদের ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে ফলের জুস তৈরি করার ক্ষেত্রে, মানে ফলের জুস তৈরি করতে এদের ব্যবহার করা হয়, যে ফলের জুস তৈরিতে। তো ভয়াবহ সব ব্যবহার। সো এইটা একটু হালকা পাতলা মনে রেখো, সেলুলোজের ব্যবহার থেকেও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে। আলু থেকে কি পেপার তৈরি করা যায়? না, আমাদের দেশে সেম একটা, আমাদের মেনলি ইকোয়ালাই এই কাজটা করে। আলু থেকে পেপার তৈরি করা যায় কিনা আমার কাছে তো মনে হয় না আলু থেকে পেপার তৈরি করা সম্ভব। দেখতে হবে টেস্ট করে আলু থেকে কি পেপার তৈরি করা সম্ভব কিনা, বা নেটে সার্চ দিয়ে দেখতে পারো যে পটেটো থেকে পেপার তৈরি, ইজ ইট পসিবল টু মেক পেপার ফ্রম পটেটো? তারপর আসো যে আমাদের প্রোটিয়েজ, হ্যাঁ এগুলো সেলুলোজের ব্যবহার, এগুলো আমাদের সেলুলোজের ব্যবহার, এগুলো হচ্ছে আমাদের সেলুলোজের ব্যবহার। তারপর আসো হচ্ছে আমাদের প্রোটিয়েজ। আমরা যদি প্রোটিয়েজ নিয়ে কথা বলি, যে হোয়াট ইজ প্রোটিয়েজ কি আমাদের? প্রোটিয়েজ মানে হচ্ছে দ্য এনজাইম হুইচ হেল্পস ইন ব্রেকডাউন অফ প্রোটিন। যে প্রোটিয়েজ আমাদের কিসে হেল্প করে? প্রোটিয়েজ হেল্প করে আমাদের ব্রেকডাউন অফ প্রোটিন। প্রোটিয়েজ আমাদের কোথায় হেল্প করে? ব্রেকডাউন অফ
প্রোটিনে হেল্প করে যে হরমোনগুলা, সরি যে এনজাইমগুলা, তাদের আমরা বলি প্রোটিয়েজ বলি। সো প্রোটিয়েজ আমাদের কিসে হেল্প করে? আমাদের প্রোটিন ব্রেকডাউনে এই প্রোটিয়েজ হেল্প করে। আমাদের কিসে হেল্প করে? এই প্রোটিন ব্রেকডাউনে এরা আমাদের হেল্প করে। সো এরকম কিছু এনজাইম আমাদের নাম বলা আছে প্রোটিয়েজ, যেমন আমরা খুব ভালো করে জানি যে আমাদের ট্রিপসিন, মানবদেহে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরা প্রোটিন ব্রেকডাউনে খুব হেল্প করে। তারপর হচ্ছে পেপসিন আছে আমাদের, পেপসিন প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে। আরেকটা হচ্ছে পেপেইন, আরেকটা হচ্ছে পেপেইন, এরা হচ্ছে আমাদের বডিতে প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে। সো প্রোটিয়েজ হচ্ছে এমন একটা এনজাইম যেটা আমাদের ব্রেকডাউন অফ প্রোটিনে আমাদের হেল্প করে। সো এই তিনটা নাম মনে রাখতে হবে যে আমাদের এখানে তিনটা প্রোটিয়েজের নাম বলা আছে, কারণ আমরা নর্মালি হচ্ছে এই প্রোটিন ব্রেকডাউনে যারা হেল্প করে তাদের প্রোটিওলাইটিক এনজাইম বলি। কি বলি? প্রোটিওলাইটিক এনজাইম। সেখানে প্রোটিয়েজ টার্মিনোলজিটা ব্যবহার করা হয়েছে। তো এই প্রোটিয়েজের ব্যবহার যদি আমি বলি, প্রোটিয়েজের ব্যবহারের মধ্যে আমাদের অনেকগুলা ব্যবহার বলা আছে, যে বেকারি শিল্পে ব্যবহার করা হয়, বিভিন্ন ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ওষুধ শিল্পটা এখানেও আছে। আরেকটা হচ্ছে যে আমাদের বেকারি শিল্পের কথা বলা আছে এই প্রোটিয়েজের ব্যবহার। আর আরেকটা ব্যবহার যেটা আমি বলবো যে মনে রাখতেই হবে, যেটা তুমি মনে রাখবা, এখন এখানে তো অনেকগুলো আছে, সব তো আর তুমি মনে রাখবা না। তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে 2 নাম্বারটা মাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে রক্ত তঞ্চন। রক্ততঞ্চন মানে রক্ত জমাট বেঁধে গেছে ধরো তোমার বডিতে, সেই রক্ততঞ্চন নিয়ন্ত্রণে, যে আমাদের জমাট বাঁধা রক্ত নিয়ন্ত্রণ, যে আমি রক্ত জমাট বাঁধতে দিব না, নিয়ন্ত্রণে এই প্রোটিয়েজ এনজাইম হেল্প করে। এই প্রোটিয়েজ হেল্প করে। যে আমরা নানা ওষুধ ব্যবহার করি রক্ততঞ্চন নিয়ন্ত্রণে, যে রক্ত যেন জমাট না বাঁধে, জমাটবদ্ধ রক্ত গলানোর জন্য আমরা নানা এনজাইম ব্যবহার করি, যে স্ট্রেপ্টোকাইনেজ নামক একটা এনজাইম ব্যবহার করা হয়। সো সেইটার ভাঙা, স্ট্রেপ্টোকাইনেজটা হচ্ছে মেইনলি আমরা ব্যাকটেরিয়া থেকে পাই। তো আমরা হচ্ছে মেইনলি এখন ব্যবহার করি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। সো যেটাই ব্যবহার করি, নাম যাই হোক আমাদের, সো সেগুলো আসলে প্রোটিন জাতীয় এনজাইম, যে আমাদের যে প্রোটিন জাতীয় যে এনজাইম প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে, এরকম এনজাইম আমরা ব্যবহার করি এই রক্ততঞ্চন নিয়ন্ত্রণে, যে রক্ত জমাট যেন না বাঁধে বা রক্ত জমাট বেঁধে গেছে সেটাকে ভাঙার জন্য যে আমরা এনজাইমগুলো ব্যবহার করি সেগুলো এই প্রোটিয়েজ শ্রেণীভুক্ত। এটা মাথায় রাখতে হবে। আর কিছু মনে রাখো না রাখো, এখান থেকে এই লাইনটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা, এই যে আমাদের ব্লাড ক্লটিং বলতে যে টার্মিনোলজিটা আমরা ইউজ করি, ব্লাড ক্লটিং, এই ব্লাড ক্লটিং রেগুলেশন নিয়ন্ত্রণে আমাদের এই প্রোটিয়েজ এনজাইম আমাদের হেল্প করে। সো এই বৈশিষ্ট্যটা অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষার মধ্যে, আমার পরীক্ষাতে অন্তত আমি দিব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তারপরে আসো হচ্ছে যে এনজাইমটা, সেটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ যে এনজাইমটা, আমরা জানি যে অ্যামাইলেজ আমাদের কি হয়, অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ আমাদের কি ভাঙতে সাহায্য করে বলো তো? অ্যামাইলেজ, দেখো এখানে একটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলা আছে। আমরা যখন স্টার্চ পড়েছি, আমরা যখন নিজেরাই স্টার্চ পড়েছি, তখন আমরা জেনেছি যে স্টার্চে দুইটা জিনিস থাকতে পারে। একটাকে আমরা বলি অ্যামাইলেজ, আরেকটাকে আমরা বলি অ্যামাইলোপেকটিন। একটাকে বলি আমরা অ্যামাইলেজ, আরেকটাকে আমরা বলি অ্যামাইলোপেকটিন। এই দুইটা টার্ম আমরা ব্যবহার করতাম, যে আমাদের স্টার্চের গঠনে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটিকে আমরা বলি অ্যামাইলেজ, আরেকটা বলি অ্যামাইলোপেকটিন। সো আমাদের বইয়ে বলা ছিল অ্যামাইলেজ থাকে আমাদের 22 ভাগ আর অ্যামাইলোপেকটিন থাকে আমাদের 78 ভাগ। এটা আমাদের বইয়ের কথা, এবং দেখা যায় আমি মোটামুটি ইন্টারন্যাশনাল জার্নালগুলো দেখেছি, সেই জার্নালগুলোর মধ্যেও আমাদের এই কথাই বলা আছে যে অ্যামাইলেজ হচ্ছে আমাদের 22 ভাগ আর অ্যামাইলোপেকটিন হচ্ছে 78 ভাগ। এই কথাটা সব জায়গায় বলা আছে যে অ্যামাইলেজ এত ভাগ আর অ্যামাইলোপেকটিন এত ভাগ। কিন্তু আমাদের এখানে যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, অ্যামাইলেজ এটা একটা এনজাইম, অ্যামাইলেজ একটা এনজাইম যেটা আমাদের এই অ্যামাইলোজের উপর ক্রিয়া করে। অ্যামাইলোজ ইজ ওয়ান কাইন্ড অফ এনজাইম হুইচ অ্যাক্টস অন অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলেজ যেটা আছে সেটা কার উপর কাজ করে? আমাদের এই অ্যামাইলোজের উপর কাজ করে। সো দিস অ্যামাইলেজ অ্যাক্টস অন অ্যামাইলেজ। যে অ্যামাইলেজ যেটা আছে, অ্যামাইলেজ নামের শেষে ASE থাকলে দিস রেফার্স এনজাইম, দিস রেফার্স এনজাইম। তো তো আমাদের এই যে ASE আছে এটা আমাদের এনজাইম হিসেবে কাজ করে। সো অ্যামাইলেজ
ASE, এটা আমাদের এনজাইম হিসেবে কাজ করে। তো এই অ্যামাইলেজটা আমাদের এই অ্যামাইলোজের উপর ক্রিয়া করে। সো আমাদের বইয়ে এই জায়গায় তোমরা যখন বইটা খুলে পড়তে যাবা তখন দেখবা আমাদের বইয়ে বলা আছে যে আমাদের স্টার্চের প্রধান উপাদান, মানে বইয়ের লাইনটা এই চ্যাপ্টারের এই অ্যামাইলেজের এখানে আমাদের বইয়ের লাইনটা হচ্ছে যে আমাদের দেহের প্রধান উপাদান, বলা আছে কি আমাদের দেহের স্টার্চের প্রধান উপাদান অ্যামাইলোজ। বইয়ে বলা ফার্স্ট লাইন, স্টার্চের প্রধান উপাদান অ্যামাইলোজ। কোনো স্টার্চ দ্বারা গঠিত পদার্থের সম্পূর্ণ উপাদানই অ্যামাইলোজ থাকে। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টার্চের মধ্যে আমাদের মাত্র 22 ভাগ অ্যামাইলোজ থাকে। সো 22 ভাগ একটা জিনিস, 78 ভাগ একটা জিনিস। আমি কি 22 ভাগ থাকা জিনিসটাকে প্রধান বলতে পারি? আমি কি কখনো যে যার পরিমাণ 22 ভাগ সেই জিনিসকে আমি বলতে পারি যে এটা আমাদের প্রধান? বলতে পারি না। যে বেশি সে আমাদের প্রধান হবে। বাট এখানে আমাদের 22 ভাগ অ্যামাইলোজ আছে, কিন্তু আমাদের বইয়ে বলা এই জায়গায় যে আমাদের যে অ্যামাইলোজের পরিমাণ বেশি, অ্যামাইলোজ প্রধান উপাদান, এবং বলা যে কোনো স্টার্চে পুরাটাই অ্যামাইলোজ থাকে, 100% অ্যামাইলোজ থাকে। তো কথার মধ্যে আসলে ভুল নাই, 100% অ্যামাইলোজ থাকতে পারে, বাট এখানে আসলে কথাটা হবে যে এই স্টার্চের মধ্যে আমরা অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন দুইটা আমরা আগের ক্লাসগুলোয় বলেছি যে অ্যামাইলোজটা আমাদের থাকে আনব্রাঞ্চড, একদম সরল একটা কল থাকে অ্যামাইলোজের, আর অ্যামাইলোপেকটিন দিস ইজ ব্রাঞ্চড, সেটা দেখা যায় আমাদের শিকল অনেকগুলা থাকে। সো অ্যামাইলোজটা কি? অ্যামাইলোজটা এরকম লম্বা একটা শিকল, আর অ্যামাইলোপেকটিন কি? অ্যামাইলোপেকটিনের মধ্যে লম্বা শিকলের মধ্যে এরকম আমাদের অনেকগুলা ব্রাঞ্চ থাকে। সো দ্যাটস ওয়াই এটা যেহেতু ব্রাঞ্চ থাকে, সো দ্যাটস ওয়াই এই জায়গায় না খুব ভালো কাজ করতে পারে না এই অ্যামাইলেজটা মেইনলি আমাদের আলফা 1,4 লিঙ্কেজ যে আছে, এই আলফা 1,4 লিঙ্কেজটা সে ব্রেকডাউন করে। সে কোন লিঙ্কেজটা ব্রেকডাউন করে? এই আলফা 1,4 লিঙ্কেজ ব্রেকডাউন করে। সো তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তারা জানো যে এই যে অ্যামাইলোজ, এই অ্যামাইলোজের মধ্যে শুধুমাত্র আলফা 1,4ই থাকে, আর অ্যামাইলোপেকটিনের মধ্যে আলফা 1,4ও থাকে, আবার আলফা 1,6ও থাকে। কারণ আমরা জানি আলফা 1,6 আমাদের কিসে হেল্প করে? আমাদের ব্রাঞ্চিংয়ে হেল্প করে। আলফা 1,6 কিসে হেল্প করে? আমাদের ব্রাঞ্চিংয়ে হেল্প করে আলফা 1,6। তো মেইনলি এই অ্যামাইলোজটা যেটা, সেটা আমাদের অ্যামাইলেজ যেটা, সেটা আলফা 1,4 লিঙ্কেজ ব্রেকডাউন করে। সো আলটিমেটলি সে কাকে ব্রেকডাউন করতে পারে ভালো মতো? আমাদের এই আলফা 1,4 লিঙ্কেজটাকে সে ভালো মতো ব্রেকডাউন করতে পারে। সো দেখা যায় আমাদের একটি স্টার্চের মধ্যে যখন আমরা এই বন্ধনটাকে ভেঙে দিতে পারবো, এই 1,4 ভেঙে দিতে পারলেই তো আমাদের স্টার্চটা ভেঙে যাবে, স্টার্চটা ঠিক মতো কাজ করবে না। সো তখনই আমরা হচ্ছে যে আলটিমেটলি আমাদের যে আউটকাম বা প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমরা পেতে পারি। সো দ্যাটস ওয়াই আমাদের বইয়ে যে কথাটা বলেছে এটা একটু বায়াসড কথাবার্তা বলে ফেলেছে, যেটা আমাদের দুইটা জায়গা মিলাতে একটু ঝামেলা হয়। সো দ্যাটস ওয়াই মাথায় রাখবা, বলা আছে যে প্রধান উপাদান বলার প্রয়োজনীয়তা নেই। বলতে পারে যে না কোনো স্টার্চ আছে, হ্যাঁ কিছু স্টার্চ রয়েছে 100% অ্যামাইলোজ, সরল যে স্টার্চগুলো আছে যেমন চালের মধ্যে অ্যামাইলোজের পরিমাণ বেশি। তো নর্মালি কিছু স্টার্চ আছে যাদের মধ্যে অ্যামাইলোজের পরিমাণ বেশি, তো দ্যাটস ওয়াই তখন সেই অ্যামাইলেজ এনজাইম কাজ করতে পারে। এবং আমাদের দেহে এই অ্যামাইলেজ এনজাইমটাই আছে যা আমাদের স্টার্চের বিরুদ্ধে বা আমাদের শর্করা জাতীয় খাবার কার্বোহাইড্রেটের বিরুদ্ধে কাজ করে। এবং এই অ্যামাইলেজটা মেনলি আমাদের কোন বন্ধনটা ব্রেকডাউন করতে পারে? আলফা 1,4 লিঙ্কেজ নিয়ে সে খেলাধুলা করে। বাট এখানে আমাদের কত লিঙ্কেজ রয়েছে? আলফা 1,4 আছে, এখানে আবার আলফা 1,4 এবং 1,6 দুইটা লিঙ্কেজই আমাদের এখানে বিদ্যমান রয়েছে। সো এই হচ্ছে যে একটা বেসিক কনসেপ্ট আমাদের বোঝার জন্য। এখন এই যে অ্যামাইলেজ এনজাইম আছে, এই অ্যামাইলেজ আমাদের দুই টাইপের অ্যামাইলেজ এনজাইম রয়েছে। একটা অ্যামাইলেজকে বলি আমরা আলফা অ্যামাইলেজ, আরেকটাকে বলি আমরা বিটা অ্যামাইলেজ। এখন কথা হচ্ছে ভাই আলফা অ্যামাইলেজকে আলফা বন্ধনকে ভাঙে আর বিটা অ্যামাইলেজ কি বিটা বন্ধনকে ভাঙে? সেজন্য আপনারা আলফা এবং বিটা দুইটা নাম দিয়েছেন? না, আলফা এবং বিটা দুইটা নাম দেওয়ার কারণ যে এখানে আলফা আর বিটা বন্ধন ভাঙে এরকম কোনো কিছু না, কারণ আমাদের এখানে বিটা বন্ধনের কোনো সুযোগ নেই। আমরা এখানে কোন বন্ধন নিয়ে কাজ করছি? আমরা এখানে আলফা বন্ধন নিয়ে কাজ করছি, কারণ স্টার্চ মানে আলফা গ্লুকোজের প্রোডাক্ট। তো এখানে দেখা যায় এটা দুই টাইপের কাজ করে, তো দেখা যায় দুই জায়গায় ভাঙতে সাহায্য করে। দ্যাটস একটার নাম আমি আলফা দিছি, মানে আমাদের যেমন আমরা ছোটবেলায় কোনো কিছুকে এ বি সি দ্বারা যখন করতাম তখন আমরা কি বলতাম যে ধরি একটা বস্তু এ আর একটা বস্তু বি, এরকম আমরা বলতাম না যে একটা এ আর একটা বি। ঠিক তেমনি এটা তো আমাদের হচ্ছে গ্রিক ভাষা, গ্রিক না রোমান মনে, মোস্ট প্রবলি গ্রিক ভাষা। সো গ্রিক ভাষায় হচ্ছে যে আমাদের আলফা মানে হচ্ছে এ, প্রথম ওয়ার্ড আলফা, পরের ওয়ার্ড বিটা মানে হচ্ছে বি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে কোনো কিছু করে যখন ইন্ডিকেট করে তখন প্রথমে যেটা কাজ করে সেটাকে আলফা বলে, পরে যেটা কাজ করে সেটাকে বিটা বলে, লাইক দ্যাট ব্যাপার স্যাপার।
ঠিক আছে। সো এখন হচ্ছে যে এই আলফা আর বিটার কথা যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে বলা আছে যে এই আলফা এবং এই বিটা। সো আমাদের ধরো একটি স্টার্চকে এই যে ধরো আমাদের একটা স্টার্চ রয়েছে, সেই স্টার্চকে প্রথমে ভেঙে পরিণত করা হয় ডেক্সট্রিনে কনভার্ট করা হয়। স্টার্চ অনেক বড়, স্টার্চটা ভেঙে কনভার্ট হয় একটা ডেক্সট্রিন, সেই ডেক্সট্রিনটা ভেঙে আমাদের কনভার্ট হয় মল্টোজ, সেই মল্টোজটা আমাদের কনভার্ট হয় গ্লুকোজ। তো আমাদের এই জায়গায় এই স্টার্চ ভেঙে ডেক্সট্রিনে কনভার্ট হতে সাহায্য করে আলফা অ্যামাইলেজ, আর ডেক্সট্রিন ভেঙে এই মল্টোজে কনভার্ট হতে সাহায্য করে আমাদের বিটা অ্যামাইলেজ। আর পরেরটা তো আমরা জানি মল্টোজকে ভাঙতে সাহায্য করে হচ্ছে মলটেজ। ঠিক আছে, তো এই স্টার্চটা এটা একটা পলিস্যাকারাইড, এটা কি একটা, এটা হচ্ছে আমাদের একটা পলিস্যাকারাইড, শুধু ছোটখাটো পলিস্যাকারাইড না, এটার পাশে লিখতে হবে লার্জ পলিস্যাকারাইড, অনেক বড় একটা পলিস্যাকারাইড। এবং দিস ইজ মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। আর মল্টোজটা কি আমাদের একটা, মল্টোজটা আমাদের একটা ডাইস্যাকারাইড। তার একটা ফোন আসছে, এক মিনিট। আমাকে বের করে দিছে ফেসবুক। এখন তাহলে ডেক্সট্রিন কি? ডেক্সট্রিনও একটা পলিস্যাকারাইড, বাট এটাকে স্মল পলিস্যাকারাইড, এটা একটা স্মল পলিস্যাকারাইড। ঠিক আছে, ডেক্সট্রিনও আমাদের একটা পলিস্যাকারাইড, এটা একটা স্মল পলিস্যাকারাইড। দ্যাটস ওয়াই এখানে আমি লার্জ কথাটা অ্যাড করছি, স্মল কথাটা অ্যাড করছি। ঠিক আছে, অ্যামাইলোপেকটিনও ভাঙা যাবে। দেখা যায় যে আমাদের অ্যামাইলোপেকটিন ভাঙার জন্য যে ধরো এখানে আমাদের লিঙ্কেজ থাকবে, এরকম এরকম লিঙ্কেজ থাকবে। হ্যাঁ, তো তুমি এই জায়গাগুলো যদি ভেঙে দাও, তাহলে আলটিমেটলি এই জায়গাগুলোর ব্রাঞ্চিং দিয়ে কি খুব বেশি দূর সে যেতে পারবে না। সে দেখা যায় ডাইস্যাকারাইডেই কনভার্ট হয়ে যাবে, এরকম উপর নিচলা ডাইস্যাকারাইড। সেই ডাইস্যাকারাইডকে পরে হচ্ছে মল্টেজ ভেঙে দেয়। মল্টেজ আলফা 14 আলফা 16 দুইটাই ভাঙতে পারে, ওর কোনো বাধা ধরা নেই। বুঝছো? ওকে, এখন দেখো যে আমাদের হচ্ছে প্রমি বলতেছে যে ভাইয়া এত কম মানুষ লাইভে, আমি না লাইভ নিয়ে সেন্টি খাওয়া অফ করে দিছি, আর লাইভে কম থাকা বেশি খাওয়া নিয়ে সেন্টি খাবো না। আমি হচ্ছে চিন্ময় ভাইয়ের মতো ফর্মুলা অ্যাপ্লাই করবো যে মোবাইলটা এক পাশে রাখবো, রাইখা লাইভ ক্লাস নিতে থাকবো। কারণ দেখা যায় যে লাইভে তোমাদের কমেন্টের উত্তর দেওয়া, তারপর হচ্ছে যে তোমাদের সাথে ইন্টারাকশন করে, এটা কিন্তু টাইম নষ্ট হবে, তাই না? শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই, ধুমাধুম পড়ায় চলে যাবো, আমারও টাইম বাঁচবে, তোমাদেরও টাইম বাঁচবে। আচ্ছা, এবার দেখো যে আমাদের এই যে আমাদের অ্যামাইলেজ আছে, এই অ্যামাইলেজের ব্যবহার আমরা কি কি আমরা জানতে পারি, যে কি কি ব্যবহার আছে। যে দেখা যায় এটা থেকে আমরা বিয়ার ও মদ উৎপাদন শিল্পে, দেখা যায় আমরা মদ উৎপাদন শিল্পেদের ব্যবহার করতে পারি, যে বিয়ার অ্যান্ড মদ উৎপাদন শিল্পে। কেন এই মদ উৎপাদন শিল্পে এবং বিয়ারে ব্যবহার করা হয়? কারণ হচ্ছে যে এই দেখো এখান থেকে আলটিমেটলি গ্লুকোজ পাই, মল্টোজ পাই। তো দেখা যায় এই গ্লুকোজ মল্টোজ এদেরকে খুব দরকার হয় বিয়ার এবং মদ উৎপাদন শিল্পে। তারপর হচ্ছে যে আমরা এই যে বাসন কোষণ মাছি না, যে এক এক জায়গায় স্টার্চ লাগিয়া থাকে, যে আমরা যে খাবার দাবার খাই, আমাদের বেশিরভাগ খাবার দাবারই তো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয়। এই যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার দাবারগুলো আছে, এখানে যে আমাদের স্টার্চগুলো যে লেগে থাকে, সেই স্টার্চগুলো অপসারণে আমাদের দেখা যায় যে আমাদের কাপড় ও বাসন কোষণ স্টার্চ অপসারণে, দেখা যায় যে বাসন এবং কাপড় চোপড় স্টার্চ অপসারণে এরা হেল্প করে। দেখা যায় বাসন অ্যান্ড কাপড় চোপড় থেকে স্টার্চ অপসারণ, স্টার্চ
অপসারণেও তার আমাদের হেল্প করে। এবং বলতে পারে ভাইয়া কাপড় চোপড় স্টার্চ আবার কেমনে লাগবে, লাগতেই পারে। দেখা যায় আমরা যে খাবারগুলা খাই, ধরো তোমার ফলের রস লাগলো, বা ধরো হচ্ছে যে তুমি আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগই তো ফল যে খাচ্ছি, ফলের ভেতরে আমাদের আসলে কী রূপে জমা থাকছে, স্টার্চ রূপে জমা থাকছে, তাই না? আমরা যতই বলি ফলের রস ফ্রুক্টোজ, কিন্তু মেইন জিনিসটা কি আসলে শুনছো জিনিস স্টার্চ। এখন কোনো একটা জায়গায় তোমরা আমাকে কেউ বলতে পারবে যে ধরো তোমার একটা কাপড় স্টার্চ লেগে আছে কিনা, এটা তুমি কিভাবে বুঝতে পারো? তুমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করে তোমার একটা কাপড়ে স্টার্চ লেগে আছে না সেলুলোজ লেগে আছে না গ্লাইকোজেন লেগে আছে সেটা তুমি আলাদা করতে পারবা। যে তোমার একটা কাপড় দিলাম, সে কাপড়ে আমি বললাম যে এখানে তিনটা কাপড় দিলাম, তিনটা কাপড়ে তিনটা জিনিস লাগাইছি, একটার মধ্যে স্টার্চ লাগাইছি, একটার মধ্যে সেলুলোজ লাগাইছি, একটার মধ্যে গ্লাইকোজেন লাগাইছি। তুমি কোন পরীক্ষার মাধ্যমে আমাকে বলতে পারবা যে কোনটার মধ্যে স্টার্চ আছে, কোনটার মধ্যে সেলুলোজ আছে, কোনটার মধ্যে গ্লাইকোজেন আছে? তারপর দেখা যায় আমরা এটাকে পাউরুটি শিল্পে ব্যবহার করতে পারি, পাউরুটি শিল্পে ব্যবহার করতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় থেকে আমাদের অনেকগুলো এনজাইম রিলিজ হয়, আমাদের অগ্নাশয় থেকে। আমাদের অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড আমরা জানি। যে অগ্নাশয় থেকে আমাদের হচ্ছে যে অগ্নাশয় থেকে আমাদের কী কী রিলিজ হয়, অগ্নাশয় থেকে আমাদের হচ্ছে আমাদের একটা মিক্সড গ্ল্যান্ড। অগ্নাশয় থেকে আমাদের কিছু হরমোন রিলিজ হয়, কিছু এনজাইম রিলিজ হয়। এই যে হরমোনগুলো আমাদের অগ্নাশয় থেকে রিলিজ হয়, এই হরমোনগুলোর মধ্যে আমাদের অনেকগুলো হরমোন আছে, আবার অনেকগুলো এনজাইমও আছে। আমরা জানি যে হরমোনগুলোর মধ্যে ইনসুলিন, গ্লুকাগন এরকম হরমোন আছে। এনজাইমের কথা যদি আমরা বলি, এনজাইমের মধ্যে আমাদের লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এই তিন টাইপের এনজাইম রিলিজ হয়। মেইন বড় দাগে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এই তিনটা জিনিস রিলিজ হয়। তো অ্যামাইলেজ জাতীয় যে এনজাইম যেটা আছে সবচেয়ে বেশি পরিমাণে রিলিজ হয় এই অগ্নাশয় থেকে। আমাদের সবচেয়ে বেশি কোনটা হয়, এই অ্যামাইলেজটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আমাদের এই অগ্নাশয় থেকে রিলিজ হয়। তো কোনো কারণে আমার অগ্নাশয় ঠিকমতো কাজ করতেছে না, আমাদের প্যানক্রিয়াসে কোনো একটা প্রবলেম হয়েছে। প্যানক্রিয়াসে যে ডাক্ট বা নালীর মাধ্যমে আমাদের এনজাইমটা বের হতো, সেই ডাক্ট বা নালীটা কোনো কারণে অবস্ট্রাক্টেড হয়ে গেছে, সেই ডাক্ট বা নালীটা কোনো কারণে আমাদের হচ্ছে বন্ধ হয়ে গেছে। যদি এরকম কোনো সিচুয়েশন দেখা যায় যে কোনো কারণে আমাদের ডাক্ট বা নালী অবস্ট্রাকশন হয়ে গেছে এবং প্যানক্রিয়াস থেকে আমাদের এনজাইম বের হতে পারছে না, তখন আমাদের খাবার কি হজম হবে? ঠিকমতো হজম হবে না, কারণ আমাদের খাবার হজমের একটা বিশাল পোর্শন আমরা প্যানক্রিয়াস থেকে পাই। আমাদের খাবার হজমের জন্য যে এনজাইম আছে এর মধ্যে একটা বড় বিরাট অংশ আমাদের প্যানক্রিয়াস থেকে আসে। সো কোনো কারণে যদি আমাদের প্যানক্রিয়াস ঠিকমতো কাজে না করে, তখন কিন্তু আমার বাইরে থেকে এনজাইম দিতে হবে। এটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট থেরাপি। এটাকে আমরা কি বলি? রিপ্লেসমেন্ট থেরাপি। হোয়াট ইজ রিপ্লেসমেন্ট থেরাপি? যে আমাদের একটা কিছুর অভাব হয়েছে, থাকার কথা ছিল, সেটা কোনো কারণে নেই, সো আমি এটাকে রিপ্লেস করব। সো এবং এটা একটা চিকিৎসা, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ রিপ্লেসমেন্ট থেরাপি। সো আমাদের যদি প্যানক্রিয়াসে সমস্যা হয়, তখন আমাদের প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো আছে, সেই প্যানক্রিয়াটিক এনজাইমগুলো আমরা রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে পেশেন্টের মধ্যে দিয়ে দিই। সো এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বা সবচেয়ে মেইনলি যেটা দিই সেটা হচ্ছে অ্যামাইলেজ। কারণ আমাদের খাবার দাবারের মধ্যে ধরো আমি একজনকে বললাম যে আপনি লিপিড জাতীয় খাবার খাইয়েন না, অফ রাখেন, কাউকে প্রোটিন জাতীয় খাবার কম খাওয়াইলাম, বাট প্রোটিন অন্যান্য সোর্স থেকেও আসে। বাট এই যে আমাদের শর্করা জাতীয় খাবার যে হজম আছে, শর্করা জাতীয় খাবার হজমের একটা মেইন পোর্শন এই অ্যামাইলেজটা আমাদের প্যানক্রিয়াস থেকে আসে। সো কোনো কারণে আমাদের প্যানক্রিয়াস ঠিক মতো কাজ না করলে আমাদের বাইরে থেকে এই অ্যামাইলেজ এনজাইম দিতে হবে। এটাকে বলি প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। সো আমাদের এই প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে ব্যবহার হয়। সেই এনজাইমটা আমরা কোথায় করি? প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে আমরা ব্যবহার করি।
আচ্ছা হ্যাঁ, এটা জেরিন খুব ভালো বলছে, যেটা এটা আয়োডিন দিয়ে আমরা টেস্ট করব, যে তিনটার মধ্যে আমি আয়োডিন দিয়ে দিব। আয়োডিন দিলে আমাদের যদি স্টার্চ থাকে তাহলে কেমন বর্ণ হবে? নীল কালার বর্ণ হবে। গ্লাইকোজেন থাকলে লাল কালার বর্ণ হবে। আর হচ্ছে যদি ইয়া থাকে, সেলুলোজ থাকে, কোনো বর্ণ দেখাবে না। আচ্ছা, এরপর আসো ক্যাটালেজ এনজাইম। ক্যাটালেজ, ঠিক আছে, বুঝতে পেরেছো এই জায়গাটা? না বোঝার খুব বেশি স্কোপও নাই, না বুঝা যাওয়া তুই। আমরা ক্যাটালেজে আসি, ঠিক আছে। ক্যাটালেজ হচ্ছে এমন একটা এনজাইম যেটা আমাদের লাইফ সেভিং একটা এনজাইম। এই ক্যাটালেজ এনজাইমটা আমাদের পার অক্সিজমে পাওয়া যায় বেশি। কোথায় পাওয়া যায়? আমাদের পার অক্সিজম অঙ্গাণুতে পাওয়া যায়। আমাদের যে পার অক্সিজম অঙ্গাণু রয়েছে, সেই পার অক্সিজম অঙ্গাণুতে পাওয়া যায়। এই ক্যাটালেজ এনজাইমটা কি করে? আমাদের জন্য যে বিষাক্ত H2O2 রয়েছে, H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, সেই হাইড্রোজেন পারঅক্সাইডকে এই ক্যাটালেজ এনজাইম ভাঙে। কোন এনজাইম ভাঙে? এই ক্যাটালেজ এনজাইম এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। সো ক্যাটালেজ এনজাইম আমাদের পার অক্সিজেন অঙ্গাণুতে থাকে। সেটা আমাদের হচ্ছে যে এই যে H2O2 থাকে, যেটা আমাদের একটা বিষাক্ত পদার্থ, এই বিষাক্ত পদার্থকে ভেঙে আমাদের হচ্ছে এই H2 পানি এবং অক্সিজেন এই দুইটা জিনিসে আমাদের কনভার্ট করে দেয়। সো দ্যাটস ওয়াই আমাদের ক্যাটালেজ এনজাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ইন আওয়ার বডি। সো ক্যাটালেজ আমাদের কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? তো দেখা যায় পনির তৈরির পূর্বে দুধের মধ্যে যদি থাকে, তখন আমাদের এই ক্যাটালেজ দ্বারা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দূর করতে পারি। সো আমাদের ক্যাটালেজ এনজাইমের ব্যবহার হচ্ছে যে দুইটা জায়গায়। ধরো আমরা পনির তৈরি করতে চাই, পনির তৈরি করব কোথা থেকে? দুধ থেকে। এখন দুধের মধ্যে কি ক্যাটালেজ এনজাইম থাকতে পারে? দুধের মধ্যে ক্যাটালেজ এনজাইম আমাদের থাকে। সো তখন হচ্ছে যে দুধ থেকে এই হাইড্রোজেন পারঅক্সাইড দূর করার জন্য আমরা ক্যাটালেজ ব্যবহার করি। যে পনির তৈরির পূর্বে, যে পনির যে আমরা তৈরি করব, সেই পনির তৈরির পূর্বে, পনির তৈরির আগেই আমরা কি করব? পনির তৈরির পূর্বে আমরা এই দুধ থেকে এই H2O2 অপসারণে, এই H2O2 অপসারণে আমরা এই ক্যাটালেজ এনজাইম ব্যবহার করব। তারপর দেখা যায় আমরা যে কাপড় চোপড় ব্যবহার করি, দেখা যায় যে কাপড়, সেই কাপড় চোপড় থেকে আমরা H2O2 অপসারণ করার জন্য কাপড় থেকে, আমাদের কাপড় চোপড়ের মধ্যে H2O2 থাকতে পারে, সেই H2O2 অপসারণে আমরা একে ব্যবহার করব। সো এই দুইটা থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি। এই 3 নাম্বারটা আমাদের ট্রিপল স্টার। সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লেন্স আছে না, আমরা অনেক মেয়েরা পরে কন্ট্যাক্ট লেন্স, অনেক ছেলেও পরে। বর্তমানে দেখা যায় কন্ট্যাক্ট লেন্স মানে এক্সট্রা একটা লেন্স পরে চোখের উপর, সেই লেন্সটা একটা পানির ভেতর চুবায় রাখতে হয়। ওই পানিটার মধ্যে আমাদের এই H2O2 আমরা ব্যবহার করি কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজে। কন্ট্যাক্ট লেন্স আমাদের পরিষ্কারের কাজে আমরা এটাকে ব্যবহার করি, H2O2টাকে পরিষ্কারের কাজে। আমাদের যে কন্ট্যাক্ট লেন্স রয়েছে, এই কন্ট্যাক্ট লেন্স যে আছে, সেই কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজে আমরা এই H2O2 যে মানে ক্যাটালেজ এনজাইম রয়েছে, এই ক্যাটালেজ এনজাইম ব্যবহার করি। কালকে কত মার্কের এক্সাম হয়? কালকে আমাদের গ্রুপে কিসের উপর এক্সাম দেখালি? 1 মিনিট। কালকে তো আমাদের, আচ্ছা কালকে কি 4 তারিখ? আচ্ছা কালকে 50 মার্কের এক্সাম হবে, মিনিমাম 50 মার্ক, 50 to 100। দেখি কতটুকু প্রশ্ন করতে পারি। কালকে বাসায় একটু কাজ আছে, মানে দাদার 4 দিনে মিলাদ মাহফিল, তো সো এই জন্য একটু কাজ আছে কালকে। তো দেখি আজকে রাতের মধ্যে প্রশ্ন করে রাখার চেষ্টা করি। 50 মার্কস তো মিনিমাম হবে, যেহেতু 3 আর 5 অধ্যায়ের উপর। ভালো করে পড়ো। আর তোমাদের কালকে যারা আমার কাছে জুলজি পড়ো, জুলজি ক্লাসটা মনে হচ্ছে যে আমরা কালকেই দেওয়া। ও আমি ভুলে গেছি, আজকেই 3 তারিখ। তাহলে ঠিক আছে, জুলজি ক্লাসটা আমাদের কালকেই দেওয়া। কালকে দেওয়া না জুলজি? হ্যাঁ কালকেই দেওয়া। তো কালকে রাত 9টা বাজেই তো আমাদের জুলজি ক্লাস আছে। আচ্ছা কালকে তাহলে 3টা ক্লাস। কালকে তোমাদের সাথে 4টা ক্লাস। কালকে নাউজুবিল্লাহ মিন যালিম। কালকে তোমাদের সাথে জুমেও আমার একটা ক্লাস, জুম না মানে কালকে কেমিস্ট্রি বেঁচে একটা প্রবলেম সলভিং ক্লাসও আছে, তাই না? 10:30 থেকে 8টা থেকে হচ্ছে মেডিকেল ব্যাচ, 10:30। 4টা থেকে আবার হচ্ছে মেডিকেল ব্যাচে কেমিস্ট্রি। আল্লাহ রহম করো, শক্তি দাও। আচ্ছা এরপর আসো আমাদের জাইমেজ এনজাইম।
জাইমেজ এনজাইম নিয়ে যদি আমরা কথা বলতে যাই, জাইমেজ, তো প্রথম কথা জাইমেজ আমাদের কোথা থেকে আসে সেটা আমাদের জানতে হবে। এই যে জাইমেজ এনজাইম আমাদের রয়েছে, হ্যাঁ দুধে H2O2 থাকে, বাট দুধে H2O2 থাকলে সেটা আমাদের জন্য খুব বেশি ক্ষতিকারক কিছু না, আমরা সেটাকে খেতে পারি। বাট পনির তৈরির সময় যদি দুধে H2O2 থাকে, H2O2 আমাদের বিজারকের মতো কাজ করে পনিরটাকে নষ্ট করে দিবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার পনির তৈরির সময় খুব দরকার যে H2O2 না থাকা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। জাইমেজ যে রয়েছে, জাইমেজ নামক যে এনজাইমটা, এটা আমরা কই থেকে পাই? জাইমেজ এনজাইমটা পাই আমরা হচ্ছে ইস্ট থেকে পাওয়া যায়। জাইমেজ এনজাইম আমরা কোথায় পাই? ইস্ট থেকে পাই। তো ইস্ট থেকে আমরা তিনটা এনজাইম পাই, তোমাদের আমি আগেই বলেছি। ইস্ট থেকে আমরা কী কী এনজাইম পাই? ইস্ট থেকে আমরা জামাই পাই, জামাই, ঠিক আছে, ইস্ট থেকে জামাই পাই। সো যারা বিয়ে করতে চাও না মেয়েরা, তারা ইস্ট নিতে পারো, ইস্ট থেকে জামাই পাওয়া যাবে। তো ইস্ট থেকে কি কি পাওয়া যায় আমরা? জামাই, জামাই দিয়ে কি আসে? জাইমেজ, ম দ্বারা হচ্ছে মলটেজ, ই দ্বারা হচ্ছে ইনভার্টেজ। তো এই তিনটা জিনিস আমরা হচ্ছে জাইমেজ মানে ইস্ট থেকে পেয়ে থাকি। সো জাইমেজ, মলটেজ, ইনভার্টেজ। তো জাইমেজ এনজাইমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি কাজে জাইমেজ আমাদের জন্য ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের এই বেকারি শিল্পে জাইমেজ খুব ব্যবহার হয়। দেখা যায় গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য C6H12O6 থেকে আমাদের হচ্ছে এই জাইমেজ এনজাইমের ক্রিয়ায়, কোন এনজাইমের ক্রিয়ায়? আমাদের এই জাইমেজ এনজাইমের ক্রিয়ায় আমাদের কি তৈরি হয়? তৈরি হয় আমাদের C2H5OH মানে ইথাইল অ্যালকোহল। কি তৈরি হয়? আমাদের ইথাইল অ্যালকোহল তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটাকে কি বলি আমরা? দিস ইজ নোন অ্যাজ ইথাইল অ্যালকোহল। দিস ইজ নোন অ্যাজ ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা আমরা হচ্ছে যে ব্যবহার করি। সো ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা হচ্ছে যে আমরা তৈরি হয়। সো দ্যাটস ওয়াই এদের আমরা বেকারি শিল্পে যে পাউরুটি ফুলাইতে ব্যবহার করি। এবং এটার আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সো যা মনে রাখতে বলতেছি তা দয়া করে কিন্তু অবশ্যই মনে রাখবা। সাদা মানে হচ্ছে আমি যা মনে রাখতে বলি তা কিন্তু কখনোই ভুলবে না, ঠিক আছে? 2 অণু কার্বন ডাইঅক্সাইড যে লিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সো আমাদের মাথায় রাখতে হবে যে এই ইস্ট থেকে, এটা দেখা যায় আমরা বেকারি শিল্পে মোস্ট ব্যবহার হয় এই জিনিস। মানে তোমরা যারা মেয়েরা বাসায় পাউরুটি বানাও বা হচ্ছে তোমরা যারা পিজা বানায় থাকো বাসায়, তো বেকারি শিল্পে ব্যবহার করা হয়। বেকারি শিল্পে কি করতে ব্যবহার হয়? মেনলি পাউরুটি ফুলাইতে ব্যবহার হয়, পাউরুটি ফুলাতে ব্যবহার হয়, ঠিক আছে? আমার আম্মু দেখছি কয়দিন আগে নান রুটি বানানোর জন্য নিয়ে আসছে, ফুলাতে ব্যবহার হয়। এবং আরেকটা যেটা জিনিস যেটা মনে রাখতে হবে, বদহজমের যে রোগীরা আছে, বদহজম এর রোগীদের ব্যবহার হয়। যাদের হচ্ছে খাবার হজম হয় না তাদের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার হয়। কারণ কি, নর্মালি আমাদের খাবারের মধ্যে এই গ্লুকোজ জাতীয় খাবারগুলো, সো তার গ্লুকোজ জাতীয় খাবার হজম হচ্ছে না, সো আমি জাইমেজ দিয়ে দিব। তো দেখা যায় বদহজমের রোগী যারা খাবার হজমে না তাদের দিয়ে দিই, তখন তাদের পেটের ভেতর এই ইথাইল অ্যালকোহল তৈরি হয়। যে ইথাইল অ্যালকোহলটা দেখা যায় যে খাবার হজমের অম্লীয় পরিবেশ তৈরি করে। আমরা জানি যে খাবার হজমের জন্য স্টমাকের মধ্যে অম্লীয় পরিবেশ দরকার হয়, তো এটা অম্লীয় পরিবেশটা তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইডটা দেখা যায় গ্যাস আকারে বের হয়ে যায় আমাদের, তখন আমরা ধুমাধুম মানে এলাকা দুর্গন্ধ করে ফেলি। তো বদহজমের রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমাদের লাইপেজ। তো লাইপেজ এনজাইম মানে কি তোমরা জানো যে লাইপেজ এনজাইম মানে হচ্ছে আমাদের লিপিড ব্রেকডাউনে যে এনজাইম সাহায্য করে তাকে আমরা বলি লাইপেজ। দ্য লাইপেজ ইজ দ্য এনজাইম হুইচ হেল্পস ইন লিপিড ব্রেকডাউন। সো লাইপেজ হচ্ছে আমাদের কি ব্রেকডাউন করে? লিপিড ব্রেকডাউন করে। হোয়াট ইজ লিপিড? আমরা লাস্ট দিন পড়ে আসছি, আমরা বিশাল বড় বড় লিপিড দেখে আসছি। তো লাইপেজ আমাদের কিসে হেল্প করে? লিপিড ব্রেকডাউনে আমাদের
এই লাইপেজ হেল্প করে। সো লাইপেজ জাতীয় যে এনজাইমগুলো আছে তারা আমাদের লিপিড ব্রেকডাউন করে, লিপিড জাতীয় খাবার হজমে সাহায্য করে, তো আমরা জানি। তো এই লাইপেজের নানা ব্যবহার তোমাদের বইয়ে বলা আছে, আমি একটা ব্যবহার করাবো, সেটা মনে রাখবা যে আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে আমি আগেও বলেছি, প্যানক্রিয়াস থেকে আমাদের লাইপেজ রিলিজ হয়, প্যানক্রিয়াস থেকে আমাদের অ্যামাইলেজ রিলিজ হয়, প্যানক্রিয়াস থেকে আমাদের ট্রিপসিন নামক এনজাইম রিলিজ হয়। কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এনজাইম আছে, লাইপেজ অ্যান্ড অ্যামাইলেজ, এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। যখন আমাদের প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করে না, তখন আমরা সেই পেশেন্টকে বাইরে থেকে কি খাইতে দেই, আমরা বাইরে থেকে তাকে যে হরমোন রিপ্লেসমেন্ট, এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিকে তাতে নেই, সেখানে তাকে আমরা হচ্ছে যে অ্যামাইলেজটা বেশি আকারে দিই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে একটা রোগীর যে প্যানক্রিয়াসের প্রবলেম, সেটা আমি কিভাবে টেস্ট করতে পারবো যে একটা রোগীর প্যানক্রিয়াসের প্রবলেম আছে। সো প্যানক্রিয়াসে একটা রোগীর প্রবলেম আছে কিনা, বা ধরো একটা পেশেন্ট আমার কাছে পেট ব্যথা নিয়ে আসলো, সো পেট ব্যথা মানেই বাঙালি মানুষ বুঝি যে গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা। বাট গ্যাসের ব্যথা ছাড়াও নানা কারণে নানাভাবে আমাদের পেট ব্যথা হতে পারে। সো পেট ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এই প্যানক্রিয়াসের কোনো সমস্যা, আমরা এটাকে বলি প্যানক্রিয়াটাইটিস। দ্যাট মিনস প্যানক্রিয়াসে কোনো ইনফ্ল্যামেশন যদি আমাদের হয়, সো আমাদের প্যানক্রিয়াসে আমাদের ব্যথা হতে পারে, বা প্যানক্রিয়াস ঠিক মতো কাজ করতে পারতেছে না। প্যানক্রিয়াস এনি ইনফ্ল্যামেশন, দিস ইজ নোন অ্যাজ প্যানক্রিয়াটাইটিস। সো প্যানক্রিয়াসে কোনো ইনফ্ল্যামেশনে যদি আমাদের প্যানক্রিয়াটাইটিস হয়, সো আমাদের প্যানক্রিয়াস কাজ করতেছে না ঠিক মতো। এখন প্যানক্রিয়াটাইটিস মানে কি? প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন মানে কিন্তু ওই অঙ্গগুলা আমাদের ওভার স্টিমুলেটেড হয়ে যায়, সেখানে রক্ত প্রবাহ বেশি থাকে, সেই জায়গায় অঙ্গগুলা বড় হয়ে যায়। দেখা যায় আমাদের যে জায়গায় ধরো একটা থাপ্পড় দিলে জোরে, সেই জায়গাটা ফুলে যায় না, সো প্যানক্রিয়াসও কিন্তু আমাদের ফুলে যায় যখন ইনফ্ল্যামেশন হয়, তখন প্যানক্রিয়াস থেকে এনজাইম বেশি বেশি রিলিজ হয়। সো প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক এনজাইম রিলিজ বেশি হয়, প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াসের এনজাইম রিলিজ বেশি হয়। সো প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন, দিস ইজ নোন অ্যাজ প্যানক্রিয়াটাইটিস। তাহলে আমরা প্যানক্রিয়াটাইটিস, তো প্যানক্রিয়াটাইটিস হলে আমাদের রক্তের যে সিরাম রয়েছে, রক্তে আমাদের এই অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ দুইটাই বাড়ে, অ্যামাইলেজ আর লাইপেজ দুইটাই আমাদের বেড়ে যায়। অ্যামাইলেজের পরিমাণও বাড়ে প্যানক্রিয়াটাইটিসে, লাইপেজের পরিমাণও আমাদের বাড়ে। বাট এই যে লাইপেজটা আছে, এই লাইপেজটা আমাদের সবচেয়ে বেশি বাড়ে। এটা হচ্ছে যে আমাদের নর্মাল যে সিচুয়েশন আছে, নর্মাল যে অবস্থা আছে, সেই নর্মাল থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে যায়। আমরা যদি একটা পেশেন্টের সিরাম অ্যামাইলেজ অ্যান্ড সিরাম লাইপেজ টেস্ট করি, আমরা যদি একটা পেশেন্টের সিরাম, হোয়াট ইজ সিরাম? সিরাম মানে কি? সিরাম মানে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার পর যে প্রসিডিওরটা, রক্ত জমাট বাঁধার পর প্লাজমাতে যা থাকে সেটাকে আমরা বলি সিরাম বলি। তারপরে সিরাম মানে হচ্ছে আমাদের প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো যখন চলে যায়, তখন তাকে আমরা সিরাম বলি সহজ ভাষায়, যে আমাদের প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। এখন সব ক্লটিং ফ্যাক্টর না, কিছু কিছু ক্লটিং ফ্যাক্টর, সো সেটাকে আমরা বলি সিরাম। তো আমরা নর্মালি একটা পেশেন্টের সিরাম টেস্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ তাহলে এই ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে না, আমাদের রিপোর্টটা ঠিকঠাক মতো আসে। তো আমরা সিরাম অ্যামাইলেজ, সিরাম লাইপেজ দুইটাই যদি পরীক্ষা করে দেখি, তো দেখতে পাবো যে অ্যামাইলেজটা আমাদের নর্মাল থেকে 1 থেকে 2 গুণ বেড়ে গেছে, নর্মাল থেকে 2 থেকে 2.5 গুণ, 1.5 থেকে 2 গুণ বাড়ে। যে নর্মালি আমাদের অ্যামাইলেজের একটা পরিমাণ আছে, আমাদের হচ্ছে যে নর্মালি লাইপেজের একটা পরিমাণ আছে। সো নর্মাল অ্যামাইলেজ এবং লাইপেজের পরিমাণ থেকে কিছুটা বাড়ে, অ্যামাইলেজটা 1 থেকে 1.5 গুণ বাড়ে, লাইপেজটা আমাদের প্রায় 4 থেকে 5 গুণ বাড়ে। সো এটা হচ্ছে নর্মালি আমরা দেখতে পাই। কিন্তু হচ্ছে যে লাইপেজটা বেশি বাড়ে না, লাইপেজটা দেখো কোনটা বেশি আমাদের বাড়ে, লাইপেজটা বেশি বাড়ে, এবং অল্প একটু প্রবলেম হইলেই আমরা লাইপেজটা পাওয়া যায়। একটা পেশেন্টের প্রবলেম খুব অল্প, খুবই অল্প একটা প্রবলেম, যে প্যানক্রিয়াটাইটিস খুব সিভিয়ার অবস্থায় আসে নাই, খুব অল্প একটা জায়গায় হয়তো প্যানক্রিয়াস ইনফ্লামেশন হচ্ছে, তখনই আমাদের লাইপেজ আসা শুরু হয়। সো একটা পেশেন্টের যদি আমি টেস্ট করতে যাই, আমরা নর্মালি সেরাম অ্যামাইলেজ লাইপেজ দুইটাই দিই পেশেন্টের। যদি দেখি যে না পেশেন্ট হচ্ছে যে এনাফ ঠিকঠাক আছে, যে পেশেন্টের হচ্ছে যে সামলাইতে পারবে, কিন্তু দেখা যায় আমরা যদি দেখি যে না একটা পেশেন্টের এত সামর্থ্য নেই, সে 2টা টেস্ট করাতে পারবে না, তাকে টেস্টগুলো ব্যয়বহুল, সো আমি একটা টেস্ট দিব, তখন আমি যে সিরাম লাইপেজ টেস্টটা করতে দিই, যে তার লাইপেজ এনজাইমটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখি যে কারণ লাইপেজটা আগে বাড়বে, অ্যামাইলেজের আগে লাইপেজ বাড়বে, তো একটু সমস্যা হলে লাইপেজ বেড়ে যাবে, যদিও 2টা
একটু কিছু শিওর হতে পারি, শুধু লাইপেজ দ্বারা আমরা শিওর হতে পারি না, বাট তাও যদি আমার মনে হয় যে না আমার সব সাইন সিমটম, ক্লিনিক্যাল সাইন সিমটমগুলো মিলে গেছে, পেশেন্ট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টই হবে, সো আমি কনফার্মেশন করতে চাচ্ছি, আবার পেশেন্ট রোগীও আমাদের একটু গরিব যে সে 2টা টেস্ট করাতে পারবে না, তখন আমরা কি করবো, তখন আমরা একটা টেস্ট দিব, সেটা কি সিরাম লাইপেজ। কারণ এই জন্য আমাদের বইয়ে বলা আছে কি, এই জন্য আমাদের বইয়ে বলা আছে যে অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয় এই লাইপেজ পরীক্ষা করা হয়। দেখা যায় এই অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয় এই লাইপেজ পরীক্ষা করে। রক্ততে হলুদ যা দেখা যায়, রক্তে লাইপেজ পরীক্ষা করব কেন মৌ, রক্তে কেন লাইপেজ পরীক্ষা করবে? তোমরা বুঝতে পারছো ব্যাপার স্যাপার? ভাইয়া যা বললাম এতক্ষণ অনেক বক বক করে ফেলছি। এখন আসো আমরা ব্যবহারিক কার্যক্রমে লাইপেজের ব্যবহার করি, ঠিক আছে? ব্যবহারিক কার্যক্রমে বা ব্যবহারিক জীবনে আমরা লাইপেজের কি ব্যবহার করতেছি ব্যবহারিক জীবনে। সেখানে কিছু কিছু জিনিস যা পড়ায় দিব তা একদম মনে রাখবা, একটা ওয়ার্ডও ভুলবা না। এখান থেকে অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় বলো, সব জায়গায় এখান থেকে এমসিকিউ আসে ব্যবহারিক জীবনে। 1 নম্বর হচ্ছে ফলের রস। ফলের রস, আমরা বাসায় যে ফলের জুস বানাই আর বাইরে যে জুস বানাই, দুইটা কি সেম? দুইটা সেম না। আমাদের ফলের রসের মধ্যে দেখা যায় যে আমাদের ফলের রস অনেক গাঢ় হয়, ঘোলাটে অবস্থায় হয়, কিন্তু ওদের ফলের রস কিন্তু আমাদের ঘোলাটে হয় না, দোকানে যেটা তৈরি করে। সো দোকানে আমাদের কি ব্যবহার করে যে ফলের রসের ঘোলাটে অবস্থা দূর করার জন্য। সো দেখা যায় ফলের রসের ঘোলাটে অবস্থা দূর করব আমরা। ফলের রসে কি দূর করব? ঘোলাটে অবস্থা আমরা ফলের রসে দূরীকরণ করব, ঘোলাটে অবস্থা দূরীকরণ। সো ঘোলাটে অবস্থা যদি আমি দূরীকরণ করতে চাই, তখন আমি কোন এনজাইম ব্যবহার করি ঘোলাটে অবস্থা দূর করার জন্য? ঘোলাটে অবস্থা দূর করার জন্য আমরা পেকটিন ব্যবহার করি। কি ব্যবহার করি? আমরা পেকটিন ব্যবহার করি ঘোলাটে অবস্থা দূর করার জন্য। সো ঘোলাটে অবস্থা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি? ঘোলাটে অবস্থা দূর করার জন্য আমরা পেকটিন ব্যবহার করি। আমাদের যে ফলের রস আছে, ফলের রসে ঘোলাটে অবস্থা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে পেকটিন ব্যবহার করি। কথা আগে পরে আসছে, দাবি করেছে নাফিসা তারুন নাম। বাকিরা কি নাফিসা তারুন নামের সাথে একমত? তারপর হচ্ছে পনির তৈরি। পনির তৈরিতে ব্যবহার হয় হচ্ছে আমাদের রেনিন। এই রেনিন কি করে আমাদের? রেনিন হচ্ছে দুধের ননি যেটা আছে, সেই দুধের ননিকে জমাট বাঁধায়। ওকে, তারপর আসা যাক আমাদের কাপড়ের দাগ মোচন। আচ্ছা, কথা আগে পড়েতে কি বেশি সমস্যা হচ্ছে না ক্লাস বুঝতে পারছো তোমরা? বেশি সমস্যা হলে আবার লাইভে আসবো, নাহলে এটা চলবে, কারণ আমাদের ক্লাস আর বেশি নেই, 10 মিনিটের মতো হবে। সো কাপড়ের দাগ মোচন। কাপড়ের দাগ মোচন করার জন্য আমরা কি ব্যবহার করব? কাপড়ের দাগ মোচন করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অ্যামাইলেজ আর লাইপেজ। আচ্ছা, মানে ঠিকঠাক ক্লাস কি চালায় যাব না আবার আসবো বলো? আর 10 মিনিট লাইভ আছে, তোমরা যদি বলো আবার আসবো, নাইলে হচ্ছে চালায় যাব, যে চালানোর মতো কিনা, যে তোমরা কি দেখতে বুঝতে পারতেছো কিনা। অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ কাপড়ের দাগ মোচন করার জন্য ব্যবহার হয়। তো চালায় যাই, তাইলে না? চামড়া লোম মুক্তকরণ। চামড়া, ধরো আমরা হচ্ছে যে গরুর যে চামড়া আমরা ব্যবহার করি, সেই গরুর চামড়ার মধ্যে লোমটা আমাদের মুক্ত করতে হবে। লোম মুক্ত করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে প্রোটিওলাইটিক, মানে প্রোটিন ব্রেকডাউন, কারণ লোমগুলো প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করি আমরা। কি ব্যবহার করি? প্রোটিওলাইটিক এনজাইম। তোমরা কি বলতে পারবে আমাদের চুলে কোন প্রোটিন থাকে? আমাদের চুলে কোন প্রোটিন রয়েছে? তারপর আসে আমাদের হজম সংশোধন। তো আমরা কিন্তু একটু আগে একটা প্রশ্ন তোমাদের কাছে, তাহলে আরেকটা প্রশ্ন ছুড়ে দিলাম, যে আমরা একটু আগে পড়ছি বদহজম রোগীদের আমরা একটা এনজাইম দিই। বদহজম রোগীদের একটা আমরা এনজাইম দিই, সেই এনজাইমের নামটা কি তোমরা বলতে পারবে? বদহজম রোগীদের আমরা একটা এনজাইম। তো বদহজমের রোগীদের আমরা নানা এনজাইমই দিই। আমরা জাইমেজ দেই, পেপসিন দেই, অ্যামাইলেজ দেই, পেপেইন দেই, জাইমেসটাও দিই। বদহজম রোগীরা আসলে নানা ঝামেলায় ভোগে, তাদের আমরা হচ্ছে যে নানা ওষুধ দিয়ে থাকি।
যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাণ রাসায়নিক বিশ্লেষণ, এটা মাথায় রাখবো। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ। তো প্রাণ রাসায়নিক যে বিশ্লেষণ আছে সেই প্রাণ রাসায়নিক বিশ্লেষণে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমরা দুইটা জিনিস শনাক্তকরণ করি, একটা হচ্ছে ইউরিয়া আর একটা ইউরিক অ্যাসিড। তো ইউরিয়া শনাক্তকরণ করি আমরা, আরেকটা জিনিস আমরা শনাক্তকরণ করি যেটাকে আমরা বলি ইউরিক অ্যাসিড। ইউরিয়া এবং আরেকটা জিনিস যেটা রয়েছে সেটাকে বলি আমরা ইউরিক অ্যাসিড। তো ইউরিয়া শনাক্তকরণে আমাদের একজন ব্যবহার হয়, তার নাম কি? ইউরিয়া শনাক্তকরণে একজন ব্যবহার হচ্ছে, তার নাম, ইউরিয়া শনাক্তকরণের জন্য আমরা একটা এনজাইম ব্যবহার করি, তার নাম হচ্ছে ইউরিয়েজ। ইউরিয়েজ, তার নাম হচ্ছে ইউরিয়েজ। আর ইউরিক অ্যাসিড শনাক্তকরণে একটা এনজাইম ব্যবহার হয়, তার নাম হচ্ছে ইউরিকেজ। তাহলে শনাক্তকরণে যে আমাদের মূত্রের মধ্যে ইউরিয়া আছে কিনা সেই ইউরিয়া শনাক্তকরণে আমরা একটা এনজাইম ব্যবহার করি, তার নাম ইউরিয়েজ। ইউরিক অ্যাসিড শনাক্তকরণে আমরা একটা এনজাইম ব্যবহার করি যার নাম হচ্ছে ইউরিকেজ। হ্যাঁ, শ্যাম্পুতে ক্যারাটিন দিলে চুল মজবুত হয়। তারপর হচ্ছে চোখের ছানির অস্ত্রোপচার। তো এই জিনিসটা না আমি ছোটবেলায় বুঝতাম না যে অস্ত্রোপচার মানে কি। অস্ত্রোপচার আর অস্ত্রোপাচার দুইটা কি সেম নাকি? অস্ত্রোপচার বলতে সেম। আশরাফির অস্ত্রোপচার করবে, অস্ত্রোপচার মানে কি? অস্ত্রোপাচার, আশরাফি দিয়ে অস্ত্রোপচার করবে। তো এখানে আমাদের দেখা যায় আমরা চোখের যে ছানি অপারেশন করে, চোখের ছানি অপারেশনের জন্য মেইনলি আমাদের যে ছানি বা ময়লাটা জমে, এটা জমে আমাদের চোখের লেন্সের উপর। সো দ্যাটস আমরা একটা লেন্সটাকে বের করে নিয়ে আসি, বের করে নিয়ে এসে আমরা একটা নতুন লেন্স সে জায়গায় স্থাপন করি। তো আগে তো আমাদের এত টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার ছিল না। সো দ্যাটস হচ্ছে যে আমাদের যে লেন্সটা আমাদের কোথায় থাকে, তোমরা যদি একটু লেন্সের ক্যারেক্টারিস্টিকটা বোঝার চেষ্টা করো, তো ধরো এটা আমাদের হচ্ছে একটা চোখ, এটা আমাদের একটা চোখ। তো এইখানে আমাদের এই জায়গায় এরকম একটা জিনিস থাকে যেটাকে বলি আমরা আইরিশ বলি। দেখা যায় আমাদের এখানে এরকম একটা জিনিস রয়েছে যেটাকে বলি আমরা আইরিশ বলি। সো আইরিশটা আমাদের এখানে পেছনে কোরয়েডের অংশ হিসাবে আইরিশ থাকে। সো এবং এই যে মাঝখানের যে ছিদ্রটা আইরিশ, তো দিস ইজ নোন অ্যাজ আইরিশ। আর এই যে মাঝখানে যে জায়গাটা আছে এটার নাম কি? পিউপিল। এর ঠিক পেছনে আমাদের এই লেন্সটা থাকে। সো এখন তুমি অপারেশন করে করবা কি? এই লেন্সটাকে তুমি বের করবা। মাঝখানে ছিদ্র কতটুকু দেখো, এই লেন্সের 10 ভাগের 1 ভাগ হবে এই পিউপিলের ছিদ্র। আরো ছোট, আমি এখানে অনেক বড় করে দেখাইছি। আমাদের এই লেন্সের 10 ভাগের 1 ভাগ হচ্ছে পিউপিল, মানে বিশাল ছোট জায়গা। তো দ্যাটস এই লেন্সটাকে আমার গলায়া বের করতে হবে। লেন্সটাকে কি করতে হবে? আমি গলায়া বের করবো বা ছোট করে বের করবো। সো দ্যাটস ওয়াই এই লেন্সটাকে গলানোর জন্য আমাদের বাইরে থেকে ডক্টর জোসেফ স্পিনা কত সালে? আমাদের 1980 সালে এই ট্রিপসিন এনজাইম ব্যবহার করে। কে? চোখের ছানি অপারেশনের জন্য আমাদের মনে রাখতে হবে জোসেফ স্পিনার কথা। এই জোসেফ স্পিনা কত সালে? 1980 সালে। কত সালে? 1980 সালে ডক্টর জোসেফ স্পিনা আমাদের 1980 সালে প্রথম এই চোখের ছানির অপারেশন করে। তিনি ছানির সার্জারি করে, অপারেশন করে। যে চোখের ছানি ইংরেজি জানতে হবে, ক্যাটারেক্ট। চোখের ছানি ইংরেজি ক্যাটারেক্ট। চোখের ছানি অপারেশন করে। তো তিনি 0.025 সেন্টিমিটার একটা ছিদ্র করেন। 0.025 সেন্টিমিটার একটা ছিদ্র করে সেখানে তিনি এই ট্রিপসিনটা দেয়। এই ট্রিপসিন প্রয়োগ করে তিনি জায়গাটাকে গলায় তারপর বের করে আনে, প্রয়োগ করে। তো এই আমাদের হচ্ছে মনে রাখতে হবে ডক্টর জোসেফ স্পিনা আমাদের হচ্ছে 1980 সালে ছানি অপারেশন করে। 0.025 সেন্টিমিটার তিনি ছিদ্র করে তিনি সামান্য ট্রিপসিন প্রয়োগ করে। ট্রিপসিনটা আমাদের চোখের ছানি যেটা আছে সেটিকে গলিয়ে ফেলে। এরপর তিনি এটাকে বের করে নিয়ে আসেন।
তারপর আসে হচ্ছে আমাদের 8 নম্বরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের। ডায়াবেটিক্স রোগীদের গ্লুকোজ নির্ণয় করতে হয় আমাদের। ডায়াবেটিক্স রোগীদের গ্লুকোজের পরিমাণ নির্ণয় আমি তার দেখতে হবে যে ডায়াবেটিক্স রোগীদের গ্লুকোজের পরিমাণ কতটুকু আছে। তো গ্লুকোজ বা শর্করার পরিমাণ, গ্লুকোজের পরিমাণ নির্ণয়, গ্লুকোজের পরিমাণ নির্ণয়। সো ডায়াবেটিক্স রোগীদের রক্তে আমাদের গ্লুকোজ কতটুকু রয়েছে সেই গ্লুকোজের আমাদের পরিমাণ নির্ণয় করতে হবে। সো গ্লুকোজের পরিমাণ যদি আমি নির্ণয় করতে যাই তখন আমাদের এনজাইম ব্যবহার করা লাগে, যেটাকে আমরা বলি গ্লুকোজ অক্সিডেজ অ্যান্ড গ্লুকোজ পার অক্সিডেজ। এই দুটো এনজাইম আমরা ব্যবহার করি। এটাকে কি বলি আমরা? গ্লুকোজ। কারণ হচ্ছে যে ডায়াবেটিক্স রোগীদের রক্তে গ্লুকোজ কতটুকু সেটা আমাদের দেখতে হয়। তোমাদের বাসায় অনেকের দাদা দাদি ডায়াবেটিক্স আক্রান্ত থাকলে তাদের, বা বাবা মা ডায়াবেটিক্স আক্রান্ত থাকলে তাদের একটা গ্লুকোমিটার ব্যবহার করে। সেই গ্লুকোমিটারে অক্সিডেজ, এই গ্লুকোমিটারের মধ্যে যে একটা স্ট্রিপটা টেস্ট করো না, একটা ফুটা করে রক্তে একটা স্ট্রিপ লাগাও, সেই যে স্ট্রিপ আছে সেই স্ট্রিপের মধ্যে গ্লুকোজ অক্সিডেজ পার অক্সিডেজ দেওয়া থাকে। তো দেখা যায় আমাদের ডায়াবেটিক্স রোগীদের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য গ্লুকোজ অক্সিডেজ, পার অক্সিডেজ এগুলো আমাদের থাকে। তারপর হচ্ছে আমাদের জমাট রক্ত গলানো। দেখা যায় যে অনেক পেশেন্ট আমাদের স্ট্রোক করে। স্ট্রোক তোমাদের আগেই বলছি যে স্ট্রোক দুই প্রকার, একটাকে বলি আমরা হেমোরেজিক স্ট্রোক আর একটাকে বলি আমরা ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক মানে আমাদের মস্তিষ্কের একটা ধমনী ছিঁড়া গেছে, ছিঁড়া ধুম মস্তিষ্কের রক্ত ছড়ায় যাচ্ছে, সেটা খারাপ, হেমোরেজিক স্ট্রোক। সো যেমন আমাদের কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী মারা গেছে, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী, উনি কিন্তু মারা গেছে হেমোরেজিক স্ট্রোকে মারা গেছে। আরেকটা আছে আমাদের হচ্ছে ইসকেমিক স্ট্রোক। সেখানে হয় কি আমাদের কোনো একটা রক্তনালীর ভেতর আমাদের একটা ক্লট বা রক্ত জমাট বাইরে গেছে, এই ধর একটা রক্তনালী, সেই রক্তনালী দিয়ে এই জায়গাটার মধ্যে ব্লাড সাপ্লাই হওয়ার কথা ছিল, বাট এখানে কি হলো যে একটা কোনো কারণে এই জায়গায় একটা চর্বি জমা ছিল। তোমরা যারা আমার জুলজি ব্যাচে ছিল তারা অবশ্যই জিনিসটা ভালো করে বোঝার কথা, যেখানে আমাদের একটা চর্বি জমা ছিল। তো চর্বিগুলো আমাদের এব্রো থেব্রো হয়। আমাদের ধমনীতে যখন চর্বি জমে সেই চর্বিগুলো এব্রো থেব্রো থাকে, প্লেন থাকে না। আমাদের দেহের ভেতর রক্ত জমাট না দেওয়ার কারণে আমাদের রক্তনালীটা একদম প্লেন, আমাদের রক্তনালীতে কোনো ঝামেলা নেই, একদম ঝামেলামুক্ত রক্তনালী আমাদের। সো এইখানে দেখা যায় আমাদের এটা এব্রো থেব্রো থাকে। সেই এব্রো থেব্রো মাথায় আমাদের অনুচক্রিকাগুলো লাইগা কি হয়, অনুচক্রিকাগুলো ফাইটা যায়। অনুচক্রিকা যখন ফেটে যায় তখন আমাদের রক্ত জমাট বাঁধা শুরু হয়। হ্যালো, আচ্ছা। তো এই যে দেখা যায় আমাদের এখানে যে রক্ত জমাট বাঁধে, যখন আমাদের রক্তনালীতে যদি রক্ত জমাট বেঁধে এই জায়গা বন্ধ হয়ে যায়, তাহলে এই জায়গায় কি ব্লাড সাপ্লাই হবে? এখানে ব্লাড সাপ্লাই পাবে না। তখন আমাদের যে জিনিসটা হবে সেটাকে বলি আমরা ইসকেমিয়া। সেই যে আমাদের রক্ত সাপ্লাই না পাওয়ার কারণে এই জায়গার সেলগুলো যে ড্যামেজ হবে, এই জিনিসটাকে বলি আমরা ইসকেমিয়া, যে ব্লাড সাপ্লাই হচ্ছে না, যে অক্সিজেন অ্যান্ড কোনো নিউট্রিশন পাচ্ছে না, সেটাকে বলি ইসকেমিয়া। সো এই যে রক্ত, এই রক্তটাকে যদি আমি গলায় দিতে পারি তাইলেই তো আমাদের একদম খেলা ফাইনাল না, খুব সুন্দর মতো ব্লাড সাপ্লাই যেতে পারছে। তাহলে এই জন্য আমাদের এই জমাট রক্ত গলানোটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জমাট রক্ত গলানো আমাদের ধমনীতে, মানে মস্তিষ্কের ধমনীতে রক্ত জমাট বাঁধতে পারে। আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ডের যে করোনারি ধমনী আছে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে। তো এই জমাটবদ্ধ যে রক্ত আছে সেই জমাটবদ্ধ রক্ত গলাইতে আমাদের ইউরোবাইলেজ এনজাইম লাগে। কোন এনজাইম লাগে সেটাকে আমরা বলি ইউরোবাইলেজ। কোন এনজাইম? সেটাকে আমরা বলি ইউরোবাইলেজ এনজাইম আমাদের প্রয়োজন হয়। সেটাকে আমরা কি বলি? ইউরোবাইলেজ। তো আমরা এই ইউরোবাইলেজ এনজাইম আমরা ব্যবহার করি, ঠিক আছে। জমাট রক্ত গলানোতে আমাদের কোন এনজাইম সাহায্য করে? আমাদের ইউরোবাইলেজ এনজাইম সাহায্য করে। ওকে, এছাড়া আমাদের আর কি আছে? কাগজ শিল্পে, রাবার শিল্পে, পরিবেশ সংরক্ষণ, জীব প্রযুক্তি, না এখন ক্যাটারেক্ট সার্জারি ভাবে করা হয় না, এখন দেখা যায় অনেক স্মার্ট প্রসিডিউর অ্যাপ্লাই করা হয় ক্যাটারেক্ট সার্জারি। আচ্ছা, এছাড়া আর কিছু মনে রাখো যে কাগজ বর্ণহীন করার জন্য দেখা যায় আমরা কাগজে ব্লিচিংয়ের পরিমাণ, ব্লিচিং মানে হচ্ছে কাগজ বর্ণহীন করার জন্য আমরা ব্লিচিং ব্যবহার করি। সো কাগজ বর্ণহীন করার জন্য যে আমরা ব্লিচিং ব্যবহার করি, সো কাগজ বর্ণহীন
করতে ব্যবহৃত ব্লিচিং। সো ব্লিচিংকে আমরা বলি বিরঞ্জক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিরঞ্জক। যে ব্লিচিং বা বিরঞ্জক যে আমরা আছি ব্যবহৃত ব্লিচিং বা বিরঞ্জক, এর পরিমাণ অনেক সময় আমি বেশি দিয়ে ফেলছি, এর পরিমাণ আমি কমাতে চাই। পরিমাণ কমাতে আমাদের একটা এনজাইম হেল্প করে, তার নাম হচ্ছে জাইলোনোজ। জাইলোনোজ হেল্প করে, জাইলোনোজ, এটা একটু মনে রেখে স্পেসিফিকভাবে, জাইলোনোজ। এছাড়াও আছে কাগজের মসৃণতা আনতে কে সাহায্য করে, তারপর বলা আছে আমাদের লিগনিন অপসারণে কে সাহায্য করে, এরকম আরও কিছু কথাবার্তা বলা আছে। সেগুলো খুব বেশি দেখার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটি না, এটা খুব কমভাবে দেখলেও চলবে আমাদের।